গত কয়দিন আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আমরা একটা দৃশ্য দেখছি। ওপাশে হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী আর এপাশে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, তার সাথে বাংলাদেশের বহু মানুষ দাঁড়ানো, হাতের মধ্যে কিছু দেশীয় অস্ত্রশস্ত্র। এবং একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, বাংকারের মতো একটা জায়গা, একজন বিজিবি সদস্য বসা আর সেখানে আরেকজন বাংলাদেশি নাগরিক, হাতে একটা লম্বা দা এবং মুখে আকিস বিড়ি নিয়ে বসে রয়েছে। অনেকে উপরে লিখছে মাদারল্যান্ড অর ডেথ। এখন এই যে দেখো, রাষ্ট্রের প্রশ্নে সবাই একত্র হয়ে গেল, সবাই দাঁড়ায় গেল, মরতে প্রস্তুত হয়ে গেল, সরিষা ক্ষেতের ছবি ভাইরাল হয়ে গেল, সামনে আমাদের বিজিবি সদস্যরা দাঁড়ানো, পেছনে শত শত মানুষ দাঁড়ায় আছে। অর্থাৎ বিজিবিরা দেশের অতন্ত্র প্রহরী, আমরা জানি তারা নিরলস কাজ করেন, তো তারা অস্ত্র হাতে সজ্জিত হয়ে থাকবেন, এটা তাদের ডিউটি। তার পাশাপাশি সাধারণ মানুষ এই যে জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাওয়া, একটা অন্য লেভেলের জাতি আমরা, তাই না? এই বাঙালি জাতির মধ্যে কোথাও কিছু একটা আছে যার জন্য তারা এই মাটির জন্য যে কোনো সময় জীবন দিতে তারা প্রস্তুত থাকে, এক সেকেন্ডও ভাবে না। তো এই যে বিষয়টা যেটা এতক্ষণ ধরে বললাম, এই যে আমরা জীবন দেওয়ার জন্য যে কোনো সময় রেডি হয়ে যাই, উই আর রেডি টু ডাই। খেয়াল করে দেখো, উই আর রেডি টু ডাই। আমরা যে কোনো সময় মরতে প্রস্তুত হই, আমরা মরার জন্যই যেন জন্মাইছি। মানে পুরো ব্যাপারটা খেয়াল করলেই দেখবা একটা এই জাতির মধ্যে ব্যাপারটা আছে। তো এটাকে তুমি যদি ডিফাইন করো রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি বলো আর কি, তখন সেটাকে তুমি বলতে পারবা হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের সংজ্ঞা বিশাল প্যারামিটারে হয়, অনেক বিগ ডাইমেনশনে, বিগ স্কেলে দেয়া যায়। আমি তোমাকে একটা ঘটনার সাথে রিলেট করে দিলাম, রিলেট করে বুঝাইতে চাইলাম যে জাতীয়তাবাদ আসলে কি। তা আমরা আজকে তোমাদের এই লেকচারে, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটার ওয়ান শটের প্রথম লেকচার, যেটা পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এই জাতীয়তাবাদের উত্থান বলতে কি বোঝায় আর পূর্ব বাংলার আন্দোলনগুলো কি ছিল, সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। স্বাগত জানাচ্ছি সবাইকে, আমি তোমাদের কাউসার ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো আমরা শুরু করি। দু তিনটা জিনিস তোমাকে এখান থেকে ক্লিয়ার হওয়া লাগবে। জাতীয়তাবাদ বলতে কি বোঝায় আর পূর্ব বাংলার আন্দোলনগুলোর যে ফেজগুলো ছিল সেগুলো একটু জানতে হবে, নইলে এই চ্যাপ্টারের আগামাথা তুমি তেমন কিছু ধরতে পারবা না। আর তোমাদের ব্যাপারে যেটা খুব কমন একটা প্রবলেম, সেটা হলো তোমরা যারা সায়েন্সের মানুষ, বিজেস যারা পড়ো, তোমরা তো সায়েন্সের লোকজন, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোকে এত বেশি ভালোবাসা দাও, আর এটার প্রতি তোমাদের ভালোবাসা দেওয়ার আর টাইম থাকে না, বুঝছো? এবং অনেকের গোল্ডেন মিস হচ্ছে বিজিএসের কারণে। গত বছর আমি প্রচুর স্টুডেন্ট পাইছি যাদের গোল্ডেন মিস বিজিএসের কারণে। এটা যেন না হয়, তোমাদের সাথে আমরা থাকবো, একটা চমৎকার জার্নি করতে চাই। ওকে, তো চলো আমরা কথা বলবো জাতীয়তাবাদ নিয়ে। জাতীয়তাবাদ এটার সংজ্ঞা যদি তুমি দাঁড় করাতে চাও, তার আগে তোমাকে বুঝতে হবে জাতি বলতে কি বোঝায়। কারণ জাতি আর জাতীয়তাবাদ দুটার কনসেপ্ট অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে আমরা ফার্স্ট অফ অল জানবো হচ্ছে জাতি মানে কি। এই জাতির সংজ্ঞা আবার বিভিন্ন দিক থেকে দেওয়া যায়। তুমি যদি ধর্মের দিক থেকে দিতে চাও দিতে পারবা, তুমি যদি নৃতাত্ত্বিক দিক থেকে দিতে চাও তাইলেও তুমি দিতে পারবা, আবার তুমি যদি এখন যে রাজনৈতিক দৃষ্টিকোণ আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেদিক থেকে দিতে চাও তাহলেও দিতে পারবা। আমাদের দেশে জাতি, জাতীয়তা ইত্যাদি বিষয় নিয়ে বেশ চর্চা আছে এবং অনেক ধরনের ভুল বোঝাবুঝি আছে। তোমাদের জন্য এটা কোনো প্রবলেম না করে ভাই তোমাদেরকে কিছু খুব সহজ ইনফরমেশন দিয়ে দিব, তাহলে বুঝতে পারবা। তুমি যদি জাতি নির্ণয় করার প্যারামিটার ধরো ধর্ম, তাহলে পৃথিবীতে আমরা যারা মুসলমান আছি, বাংলাদেশের মুসলমান হোক, ইন্দোনেশিয়ার মুসলমান হোক, আর বসনিয়ার মুসলমান হোক, সৌদি আরবের মুসলমান হোক, আমরা সবাই একই জাতি। এটাকে আমরা বলছি মুসলিম উম্মাহ। কথা বুঝতে পারছো? আমার সেই মুসলমান ভাই যার বাড়ি হচ্ছে ধরো নাইজেরিয়াতে, আফ্রিকার কালো মুসলমান, আবার ধরো বসনিয়ার সাদা মুসলমান, আমাদের বাংলাদেশের মিক্স মুসলমান, তুমি যদি ধর্মকে জাতি তৈরি করার প্যারামিটার ধরো, তাহলে পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ তারা প্রত্যেকে একটা জাতিসত্তার বন্ধনে আবদ্ধ। সমস্ত হিন্দুরা একটা জাতি, মুসলমানরা একটা জাতি, সমস্ত খ্রিস্টানরা একটা জাতি, সে বাঙালি খ্রিস্টান হোক আর আমেরিকার কোনো অর্থোডক্স পরিবারের খ্রিস্টান হোক। তাহলে ধর্মের ভিত্তিতে তুমি জাতি চাইলে তৈরি করতে পারবা, সমস্ত মুসলমানরা একটা জাতি। তুমি যদি নৃতত্ত্বকে জাতি হিসেবে সংজ্ঞায়ন করার বেস ধরো, সেক্ষেত্রে নৃতত্ত্ব মানে হচ্ছে শরীর। আমি সহজ করে লিখে দিই, শরীর, শরীর, হ্যাঁ, শরীরের গঠন, এটাকে ইংলিশে বলা হয় অ্যানথ্রোপোলজি
বুঝছো? নৃতাত্ত্বিক যদি পরিচয় তুমি ধরো, যেমন বাঙালি জাতি আমরা একটা দিক থেকে বলছি আমাদের শারীরিক গঠনের দিক থেকে আর্য অনার্য মিলে লম্বা সময়ের বিবর্তনে একটা জাতি হয়েছে, তারে বলছি বাঙালি। এখন বাঙালির মধ্যে দেখো মিক্স আপ, কেউ সুন্দর লম্বা ফর্সা নাকখারা আমার মতো, কেউ আবার একটু শর্ট একটু কালো, হ্যাঁ, কেউ আবার একটু বাদামি টাইপের, আবার সমস্ত চাইনিজ দেখবা একরকম, সবগুলোরই নাক বোচা, সবগুলোরই হলো চোখ ছোট, সবগুলাই ফর্সা মাঝারি উচ্চতার হয়। সমস্ত ডাচ দেখবা বেশ লম্বা, 6 ফিট 1 ইঞ্চি ওদের গড় উচ্চতা। সমস্ত ইংরেজ দেখবা আবার সবই ব্রাউন। সব নাইজেরিয়ান দেখবা কালো, একেবারেই দেখতে কালো, ঠোঁট মোটা একদম রেল লাইনের মতো। বুঝতে পারছো কিনা? সো নৃতাত্ত্বিক বিচারে তুমি যদি শরীরের গঠনটাকে এখানে প্যারামিটার ধরো, তাইলে আবার আরেকটা সংজ্ঞা দাঁড় করানো যাবে। সমস্ত ইংরেজ একটা জাতি, সমস্ত নিগ্রো সে পৃথিবীর যে দেশেই থাকুক ওটা আরেকটা জাতি, সমস্ত চাইনিজ এদের মূল পরিচয় হচ্ছে এরা মঙ্গোলয়েড, এরা আরেকটা জাতি, আমরা বাঙালি যারা তারা আমরা আবার আরেকটা জাতি। রাজনৈতিক পরিচয় থেকে তুমি যদি ধরো, এটা কিভাবে ধরবা? যেমন আমেরিকানরা তাদেরকে বলে মার্কিনি, খেয়াল করে দেখো তাদেরকে মার্কিনি বলে। আমি যদি ইউএস এর একটা কনটেক্সট নিয়ে কথা বলি, জাস্ট এটা বুঝতে তোমার ক্লিয়ার হয়ে যাবে। যুক্তরাষ্ট্রে এমন কোনো দেশ নেই পৃথিবীর যেখান থেকে মানুষ গিয়ে থাকে না। বাংলাদেশের মানুষ আছে, ইন্ডিয়ান আছে, আফ্রিকান আছে, পৃথিবীর সব দেশের মানুষ কম অথবা বেশি যুক্তরাষ্ট্রে আছে। আবার ওখানে যারা গ্রিন কার্ডধারী হয়েছে, যুক্তরাষ্ট্রের যারা নাগরিক অফিসিয়ালে যারা পাসপোর্টধারী, তারা প্রত্যেকে বলতেছে তারা মার্কিনী। কারণ এটা অভিবাসীদের দেশ, তাদের মধ্যে একটা অভিন্ন চেতনার দ্বারা তারা জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করছে, তারা আবার ওই সেন্সে জাতি। এটা হচ্ছে পলিটিক্যাল কনসেপ্ট। এই পলিটিক্যাল কনসেপ্টে হচ্ছে আজকের আলোচনার জায়গা। আমরা বাঙালি জাতি হয়েছি, তার মধ্যে আমাদের নৃতাত্ত্বিক পরিচয় আর রাজনৈতিক কনসেপ্টের ভিত্তিতে হয়েছে। কিভাবে এই সংজ্ঞাটা দাঁড় করানো হয়েছে, আসো এই সংজ্ঞাটা তোমাকে একটু বুঝাই দিই। আমি সংজ্ঞাটা বলবো আর তুমি বাংলাদেশের কনটেক্সটে এটাকে আলোচনা করে, মানে আলোচনাটাকে মাথার মধ্যে ঢুকায় নিয়ে যাবে আর কি। কথা বুঝতে পারছো? এটা বোঝার চেষ্টা করো। কোনো নির্দিষ্ট ভূখণ্ডে দীর্ঘকাল ধরে বসবাসকারী কোনো জনগোষ্ঠী যদি তাদের মধ্যে কিছু কমন মিল এবং ঐক্য থাকে এবং তারা যদি একত্র থাকতে চায়, তখন ওই ঐক্যবদ্ধ মানুষগুলোকে জাতি বলা হয়। আমি কি তোমাদের বুঝাতে পারছি? কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী কোনো জনগোষ্ঠী যাদের মধ্যে কিছু কমন মিল আছে, এটা শারীরিক মিল হইতে পারে, খাদ্যাভ্যাসের মিল হইতে পারে, ধর্মের মিল হইতে পারে, এটা সাংস্কৃতিক মিল হইতে পারে, ঐতিহ্যগত মিল হইতে পারে, এরকম বিভিন্ন মিল আছে তাদের মধ্যে এবং তারা একত্র থাকতে চায়, তখন ওই ঐক্যবদ্ধ যে জনগোষ্ঠীটা আছে, ওই ঐক্যবদ্ধ জনগোষ্ঠী তারা হলো একটা জাতি। এখন আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে বলছি আমরা একটা জাতি হয়েছি, বাঙালি বা বাংলাদেশি, যেভাবেই তুমি ডিফাইন করো না কেন, আমাদের মধ্যে এই রাজনৈতিক সেন্স কাজ করছে আর নৃতাত্ত্বিক সেন্স কাজ করছে। এদেশে হিন্দু মুসলমানের শরীরবৃত্তীয় গঠনটা সেম নৃতাত্ত্বিক দিক থেকে। আবার পলিটিক্যালে যদি আমরা বলি, রাজনৈতিক সেন্সের সংজ্ঞা যদি আমরা দাঁড় করাই, দীর্ঘকাল ধরে আমরা এক জায়গায় বসবাস করছি এবং আমরা বলছি আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। সো যেহেতু আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, আমাদের মধ্যে একটা বন্ডেজ ক্রিয়েট হয়েছে এবং সেই বন্ডেজকে নিয়ে আমরা একটা সুন্দর পরিবেশে অসাম্প্রদায়িকভাবে একে অপরকে ভালোবেসে আমরা এখানে চলতেছি। এই যে জায়গাটা, এটা হচ্ছে রাজনৈতিক কনসেপ্টের জায়গা। এটার দ্বারাই আমাদের মধ্যে আমরা যে জাতীয়তাবাদের বা জাতির যে ডেফিনেশনটা দাঁড় করাই, আমরা এখান থেকে দাঁড় করাই। কথা বুঝছো? তাহলে আমি জাতির সংজ্ঞা বিভিন্ন ডাইমেনশন আমি চাইলে দিতে পারি। বইতে তোমাদেরকে যে থটে পড়ানো হয় এটা হচ্ছে এই সংজ্ঞাটা। এখন এখান থেকে ধরে আমি যাব হচ্ছে জাতীয়তাবাদে। মনে রাখবা, দেখো ঐক্যবদ্ধ জনগোষ্ঠী তারা ঐক্যবদ্ধ হয়েছে কেন? একটা মানসিক চেতনার কারণে। মেন্টালি তাদের মধ্যে অনেকগুলো কমন ইউনিটি আছে, রাইট? সো তাদের যে চেতনাটার নাম, এই ঐক্যবদ্ধ জনগোষ্ঠীর যে চেতনা, এই চেতনার নামই হচ্ছে জাতীয়তাবাদ। কথা বুঝছো? দ্যাট মিনস এই জাতি, এটাকে আমরা বলছি হচ্ছে নেশন। নেশন ইউনাইটেড হয়েছে, ইউনাইটেড হওয়ার পিছনে তার যে মেন্টাল একটা কনসেপ্ট কাজ করছে, ওটার নামই হচ্ছে ন্যাশনালিজম। আশা করি তোমার আমি ধরাই দিতে পারছি। তাহলে জাতি হলো একটা ঐক্যবদ্ধ জনগোষ্ঠী যাদের মধ্যে বিভিন্ন কমন মিল পরিলক্ষিত হয় এবং যারা একত্র থাকতে চায়। আর জাতীয়তাবাদ হলো ওই ঐক্যবদ্ধ জনগোষ্ঠী যে চেতনার কারণে ঐক্যবদ্ধ হয়েছে, সেই চেতনাটার নাম। দ্যাট মিনস জাতীয়তাবাদ একটা মানসিক ধারণা, বিমূর্ত ধারণা, তুমি এটাকে ধরতে পারবা না। এটা একটা আইডিয়ার নাম, এটা একটা কনসেপ্টের নাম। বুঝাইতে পারলাম? এখন পূর্ব বাংলায় জাতীয়তাবাদের উত্থান হয়েছিল কখন? 1952 সালে। 1952 সালে পূর্ব বাংলায় জাতীয়তাবাদের উত্থান হয়েছে। এখন তুমি প্রশ্ন করবা কেমনে ভাই, এর আগে হইল না কেন? এর আগে হয় না, এখন কি করবা? হয় নাই।
1947-এ যখন পাকিস্তান হয়েছিল, পাকিস্তান হওয়ার মোটামুটি 3-4 বছরের মধ্যে আমরা বুঝতে পারছি যে তাদের সাথে আমাদের সংসার টিকবে না, ঝামেলা হবে। সুতরাং আমাদের আল্টিমেট যেটা গন্তব্য হবে সেটা হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করা। এবং এই স্বাধীন রাষ্ট্র তৈরি করার পিছনে যে চেতনাটা তৈরি হয়েছিল আমাদের প্রথমত, সেটা হচ্ছে জাতীয়তাবাদ। 1952 সালে যখন ভাষা আন্দোলন হইলো, আমরা ফিল করতে পারলাম যে ধর্মের দিক থেকে হিন্দু আর মুসলমান আমরা দুই রকমের মানুষ আছি এখানে, তবে চেতনাগত দিক থেকে আমাদের মধ্যে প্রচুর মিল আছে, অ্যাজ ইফ আমাদের ভাষা হচ্ছে একটা, তাই না? সেই মধ্যযুগে লিখে গেছেন আব্দুল হাকিম যে যেজন বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। যারা বাংলাতে জন্মাইলো আর বাংলা ভাষাকে ঘৃণা করলো, এদের জন্ম পরিচয় ঠিক নাই। ওই উপলব্ধির চূড়ান্ত প্রতিফলন আমরা এখানে এসে দেখলাম। 52 সালে ভাষার প্রশ্নে আমরা একত্র হয়ে গেলাম, আমরা ফিল করতে পারলাম আমরা একটা ঐক্যবদ্ধ জনগোষ্ঠী, আমরা জাতি, এবং আমাদের মধ্যে যে ধারণাটা গ্রো করলো আলটিমেটলি ওইটার নামই হচ্ছে জাতীয়তাবাদ। বুঝছো? এখন আমি তোমাদেরকে কিছু ফেজ দেখে দ্রুত প্রশ্নে চলে যাব যাতে তুমি এই প্রশ্নগুলো ধরতে পারো। লেটস সি। 1947 সালে দেশ ভাগ হয়েছে, 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছে। আমি কনসেপ্টটা ব্যাখ্যা করব, কারণ এটা তোমাদের সিকিউ সলভ করার সময়টা লাগবে। এরপরে হচ্ছে 1958 সালের পরবর্তী সময় আইয়ুব এবং তার মৌলিক গণতন্ত্র। এর আগে 56 সালের আন্দোলনটা ইম্পর্টেন্ট, এটা না লিখে পারছি না কারণ এটা লাগবে আমাদের। 1956 সাল, এরপরে হচ্ছে 1958 সাল, এরপরে হচ্ছে 1962 সাল। তোমাদের বইতে এটা সরাসরি পাবা না, কিন্তু একটা প্রয়োজন আমি তোমাকে এটা দিচ্ছি। তারপরে হচ্ছে 1966 সাল, এরপরে হচ্ছে 1969 সাল, তারপর 1970 সালের নির্বাচন এবং 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ। আচ্ছা, কিছু সাল তোমাকে আমি এখান থেকে একটু আলাদা করে মার্ক করে দেব, দেখো তো এই মার্ক করা সালগুলোকে চিনতে পারো কিনা। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 56 শাসনতান্ত্রিক আন্দোলন, সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি হিসেবে পাওয়া, 62 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969 গণ অভ্যুত্থান এবং 1971 সালের মুক্তিযুদ্ধ। তাহলে এখানে আমরা কয়টা জায়গায় দাগ দিলাম? 1 2 3 4 5 6 7, এই যে 7টা ধাপ। 62 সরাসরি না থাকার কারণে কেন আমি আনলাম এটা তোমার এখন বুঝাই দিই। দেখো এই 1 2 3 4 5 6 7, এটা না আমাদের স্মৃতিসৌধ। আমাদের স্মৃতিসৌধ আমাদের জাতীয় জীবনের 7টা ঘটনার ফলাফল। এই 7টা ঘটনা নিয়েই তো তোমাদের এই চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টারে শুধু মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম চ্যাপ্টার 70 নির্বাচন শেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে প্রথম চ্যাপ্টারটার মধ্যে। আর দ্বিতীয় চ্যাপ্টার যেটা মহান মুক্তিযুদ্ধ, শুধু মুক্তিযুদ্ধ নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। সো বিষয়টা কি আসলে এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে এই যে এটা হচ্ছে 1952 ভাষা আন্দোলন, এটা হচ্ছে 54 সালের যুক্তফ্রন্টের ইলেকশন, আর এটা হচ্ছে 56 সালে শাসনতান্ত্রিক আন্দোলন। এটার মানে হচ্ছে আমরা যে 52 সালে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি চাইছিলাম, নিরীহ এবং যৌক্তিক দাবি, অত্যন্ত চমৎকার দাবি, তাই না? পাকিস্তানিরা বলছিল যে উর্দু, অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তারা বলছিল একমাত্র উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, যেখানে 56% মানুষ বাংলায় কথা বলে, 56% মানুষ। এখন তুমি প্রশ্ন করবা তাহলে কি ভাইয়া বাকি যারা ছিল 56 চলে গেলে আর বাকি থাকে কত? ওখানে থাকে হলো তোমার 40 আর 44%। তারা কি উর্দুতে কথা বলতো? না, উর্দুতে তারা কথা বলতো না। উর্দুতে কথা বলতো 5% মানুষ। দেখো কত ডেঞ্জারাস তথ্য, একবারে মানে শিউরে ওঠার মতো ব্যাপার। আর বাদ বাকি লোকাল কিছু ভাষা ছিল পাকিস্তানে, যেমন তোমার হিন্দি, ফার্সি কিছু ছিল, গুজরাটি কিছু ছিল, লোকাল পাঞ্জাবি ভাষা ছিল, ওইসব ভাষা উর্দু থেকেও শতকরা হারে বেশি এরকম আরও 2-3টা ভাষা ছিল। অথচ তারা এই 5% মানুষের ভাষাকে রাষ্ট্রভাষা করতে চাইছে, তাও রাষ্ট্রভাষা না, বলছে একমাত্র রাষ্ট্রভাষা। আর আমরা কত নিরীহ ছিলাম, কত ভালো ছিলাম, আমরা উর্দুকে বাদ দিতে চাই নাই। আমরা বলছিলাম উর্দু হইলে অসুবিধা নাই, হচ্ছে হোক, পাশাপাশি বাংলা রাখতে হবে। আমরা কিন্তু বলেছিলাম উর্দুর পাশাপাশি বাংলাকে রাখা, তারা এটা মানতে চায় নাই। বুঝতে পারছো? ওই জন্য 52তে আমাদের বুকে গুলি চলছে। আর 56তে যখন পাকিস্তানের প্রথম সংবিধান হইল, ওই সংবিধানে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমাদের বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় উর্দুর পাশাপাশি। এই জন্য 56 আমাদের একটা অ্যাচিভমেন্ট। আমাদের এই স্মৃতিসৌধের 7টা ধাপে আসলে আমরা যেটা করছি সেটা হলো আমাদের জাতীয় জীবনে 47 থেকে 71 পর্যন্ত বিভিন্ন স্টেপ,
আমাদের যে অর্জনগুলো আছে, আমাদের যে অ্যাচিভমেন্টগুলো আছে, যেগুলো আমাদের গৌরব গাথা, সেগুলোকে আমরা এটার মধ্যে রিফ্লেক্ট করাইছি এই 7টা ধাপ দ্বারা। বুঝছো? স্মৃতিশোধ দেখলে দেখবা পেছনে এরকম 7টা ধাপ আছে, সামনে থেকে তো একটাই দেখা যায়, পাশ থেকে দেখলে দেখবে এরকম। এরপরে হচ্ছে 1962 সাল, এটা শিক্ষা আন্দোলন। খুব সংক্ষেপে বলবো, আইয়ুব খানের একটা শিক্ষানীতি ছিল, যে শিক্ষানীতি ছিল জনগণের বিরুদ্ধে। অর্থাৎ সেখানে বলা হয়েছিল শিক্ষা এমন কোনো জিনিস না যে তুমি ফ্রিতে পাবা, তোমাকে টাকা দিয়ে পড়তে হবে। টাকা দিয়ে পড়তে হবে বাট এমন না একদম, এখানেই কথাটা শেষ না। কথাটা হচ্ছে এমন, ধরো সন্তান যদি সুশিক্ষিত হয়, সন্তান যদি বড় মানুষ হয়, সম্মানী হবেন কে? বাবা মা। তাহলে সন্তানকে সুনাগরিক বা সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব কার? বাবা মার। আলটিমেট বেনিফিশিয়ারি হচ্ছে বাবা মা। ঠিক সেম, জনগণের সুপ্রিম গার্ডিয়ান হচ্ছে রাষ্ট্র। তো জনগণ যদি জনসম্পদে রূপান্তর হয়, সেক্ষেত্রে বেনিফিশিয়ারি কে? রাষ্ট্র। আর রাষ্ট্র যদি বলে যে আমি তোমার ঠিকঠাক শিক্ষা দিব না, শিক্ষা নিতে হলে আমার থেকে তোমার টাকা দিয়ে নিতে হবে, এটা কেমন কথা? জনগণ রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছে, অথচ রাষ্ট্র জনগণকে মৌলিক অধিকার প্রোভাইড করছে না। শিক্ষানীতির মধ্যে শিক্ষাকে বলা হয়েছিল এমন জিনিস যেটা টাকা ছাড়া পাওয়া যাবে না। ওইটার বিরুদ্ধে আন্দোলন ছিল এবং পরবর্তীতে আইয়ুব সরকার সেটা মানতে বাধ্য হয়। এটা আমাদের একটা বড় অর্জন। আমরা স্মৃতিসৌধের 7 ধাপের এক ধাপে এটাকেও রাখছি। দেন হচ্ছে 1966 সালের 6 দফা, যেটাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়, যে 6 দফার মধ্যে আমাদের অধিকারের কথাগুলো বর্ণিত হয়েছিল। এরপরে হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান এবং শেষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এই হলো কাহিনী। কথা বুঝছো? এই ফেজগুলোকে স্মৃতিসৌধে দেখানো হয়েছে। আর আমাদের জাতীয় জীবনে এই সালগুলো ইম্পর্ট্যান্ট। তার মধ্যে 54 সালে যুক্তফ্রন্টের ইলেকশনটা বোঝাচ্ছি তোমাদেরকে। আর এখান থেকে কি লাগবে? আইয়ুবের মৌলিক গণতন্ত্র একটু বলতে হবে, এরপরে গণ অভ্যুত্থান প্রশ্নের ভিতরে গেলেও তুমি বুঝবা, কোনো অসুবিধা নাই। আসো, যুক্তফ্রন্ট কি বুঝাই দিচ্ছি। যুক্তফ্রন্ট, এটাকে ইউনাইটেড ফ্রন্ট বলার সুযোগ নাই, যুক্তফ্রন্টই বলো প্রপার হিসেবে। একাধিক রাজনৈতিক দল যখন কমন উদ্দেশ্য বা কমন স্বার্থকে বাস্তবায়ন করার জন্য একত্র হয়ে যায়, তখন তাকে যুক্তফ্রন্ট বলে। কি বলে? জোট বলে। রাজনীতিতে জোট বলে। বাংলাদেশের রাজনীতিতে দেখবা বিভিন্ন দল মিলে জোট আছে। জোট থাকার অর্থ কি? জোট থাকার অর্থ হচ্ছে এই, ধরো 5টা দল একত্র হইল, তখন এই 5 দল মিলে বলবে আমাদের যেখানে যার সুবিধা সে সেখানে দাঁড়াবে। আমরা 5 জন একই জায়গায় নির্বাচনে দাঁড়াবো না। 5 জন যদি একই জায়গায় দাঁড়াই, তো ভোটাররা তো 5 জনকে কম বেশি ভোট দিবে। এতে করে যেটা হবে, আমাদের বিপরীত পার্টি ওই জায়গায় জিতে যাবে। সুতরাং আমরা কি করব? আমরা 5 জনের মধ্যে যার যেখানে বেশি ভোটার সে সেখানে দাঁড়াবো, আর বাকিরা সবাই তাকে দিয়ে দিব। অর্থাৎ সব দলের ভোট এক জায়গায় মেরে দেওয়া। এটার নামই হচ্ছে রাজনীতিতে জোট। বাংলাদেশের যে জোটগুলো আছে তার মূল থিম হচ্ছে এটা। 10টা দল যদি জোট হয়, 10 দল থেকে কিন্তু একই জায়গায় প্রার্থী হবে না, একটা প্রার্থী হবে। তখন বাকি 9 দলের প্রার্থী ভোটার সহ সবাই মিলে ওই একজনকে ভোট দিয়ে দিবে। এটার নাম হচ্ছে জোট। 1954 সালে আমাদের এখানে একটা জোট হয়েছিল। এই জোটটার অর্থ কি? 1900 কত সালে? 54 সালে। এটা গঠন হয়েছিল 1953 সালের ডিসেম্বরে। কোথাও লেখা আছে 3 ডিসেম্বর, কোথাও লেখা আছে 4 ডিসেম্বর। অতি মানে বেশ পুরাতন ইতিহাস। 3 আর 4-এর দিকে যায়ও না, সহজে থাকো যে 1953 সালের ডিসেম্বরে এটা গঠিত হয়। আর নির্বাচন হয়েছিল 1954 সালের 8 থেকে 12 মার্চ। এই জন্য আমরা যুক্ত ফ্রন্ট বলতে 1954 সাল বুঝি, বাট এটা গঠন হয়েছিল 53-তে। বুঝাইতে পারছি তোমাদের কথাটা? এখন এই যুক্ত ফ্রন্ট কেন হয়েছিল দেখো, আমরা তো তখন পূর্ব পাকিস্তান, আমাদের অনেকগুলো দল ছিল। যেমন ধরো হচ্ছে মুসলিম লীগ ছিল, তখন পাকিস্তানের কর্ণধার দল, হ্যাঁ, তাদেরই সব থেকে বেশি পাওয়ার, এটা পাকিস্তানের দল। তারপরে ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, যেটা পরবর্তীতে 55 সালে হয়েছে আওয়ামী লীগ, ওইটা। এরপরে ছিল হচ্ছে কৃষক প্রজা পার্টি বা কৃষক শ্রমিক পার্টি, একই কথা। একসময় প্রজা ছিল, পরবর্তীতে শ্রমিক ছিল, না আর কিছু না। কৃষক প্রজা পার্টি, এটার প্রধান ছিলেন হচ্ছে শেরেবাংলা ফজলুল হক। ওইটার আওয়ামী মুসলিম লীগে তখন রাজনীতি করতেন হচ্ছে মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক, উনারা। ভাসানী ছিলেন এই দলের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি। এরপরে তোমার হচ্ছে ছোটোখাটো অনেক দল, তবে যুক্তফ্রন্ট হয়েছিল 5টা দল মিলে। সেই 5টা দলের সাথে তোমাদের আগে পরিচয় করাই দিই।
হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল ছিল একটা, এটা হাজী মোহাম্মদ দানেশের, তোমরা হাজী দানেশের নাম শুনছো, দিনাজপুরে ওনার নামে একটা ইউনিভার্সিটি আছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উনি হচ্ছেন সেই হাজী দানেশ। ওনার একটা দল ছিল, নাম হচ্ছে গণতন্ত্রী দল। এরপরে খেলাফতে রাব্বানি নামে একটা দল ছিল, খেলাফতে রাব্বানি। তোমরা যে কারণে এখন যুক্তফ্রন্ট 5 দলে পড়ো, তার মূল কারণ হচ্ছে খেলাফতে রাব্বানি। আগের বইগুলোতে খেলাফতে রাব্বানির কথা ছিল না, আগের বইগুলোতে ছিল শুধু আওয়ামী মুসলিম লীগ, তারপরে কৃষক প্রজা পার্টি, গণতন্ত্রী দল, নেজামে ইসলাম, এগুলোর কথা ছিল। পরে বলা হয়েছে কারেকশনে যে না, খেলাফতে রাব্বানিও আছে। কিভাবে সেটা আসছে সেটাও বলতেছি। নেজামে ইসলাম মাওলানা আতাহার আলীর দল এটা। মূলত এই যে এই দলগুলো নিয়ে, নেজামে ইসলাম, গণতন্ত্রী দল, কৃষক প্রজা পার্টি, আওয়ামী মুসলিম লীগ, যুক্তফ্রন্ট তৈরি হয় 4টা নিয়ে। নির্বাচন পরবর্তী সময়ে খেলাফতে রাব্বানি সেও কিছু আসন পায় এবং সে আয়সা যুক্তফ্রন্টে যোগ দেয়, দিলে যুক্তফ্রন্টের দল হয় 5টা। সুতরাং সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে যুক্তফ্রন্ট কয় দল নিয়ে গঠিত হয়েছিল? 5 দল নিয়ে গঠিত হয়েছিল। এটাই ভালো উত্তর, বুঝতে পারছো? এটাই ঠিক উত্তর, কোনো অসুবিধা নেই। যে অতিরিক্ত দল পরে যেটা যোগ হয়েছে আর কি বইতে কারেকশনে, সেটা খেলাফতে রাব্বানি। এই 5টা দল মিলে যুক্তফ্রন্ট করার একমাত্র উদ্দেশ্য ছিল হচ্ছে এই যে মুসলিম লীগ আছে ওরে হারাই দেওয়া। কারণ পাকিস্তানের যে 2 অংশ, ধরো এটা একটা অংশ আর এটা একটা অংশ, তো এটা হচ্ছে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, আর এটা হচ্ছে ধরো হচ্ছে ইস্ট পাকিস্তান। এখন মুসলিম লীগ যেটা, এটা এখানেও আছে, এটা এখানেও আছে। তো আমরা চাইছিলাম যে মুসলিম লীগের নেতৃত্ব যেহেতু পশ্চিম পাকিস্তানিদের হাতে, বিশেষত মোহাম্মদ আলী জিন্নার হাতে, তো তারা যেহেতু আমাদের বুকে গুলি চালায়, ভালো কথা বললেও মারে, খারাপ কথা বললেও মারে, সুতরাং তাদের সাথে আমাদের ডিভোর্সের সময় আসছে, আমরা তাদের সাথে আর চলবো না। আমাদের পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের যে দলগুলো আছে, আমরা সবাই মিলে এক হয়ে যাব, যাতে করে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ আইসা সুবিধা করতে না পারে। যেহেতু এটা একটা ফেডারেল কান্ট্রি ছিল, ফেডারেল কান্ট্রি মানে হচ্ছে ইন্ডিয়ার দিকে তাকাইলে ভালো মতো বুঝবা, রাষ্ট্রের 2টা লেয়ার থাকবে সরকারে, একটা কেন্দ্রীয় সরকার, একটা প্রাদেশিক সরকার। ভারতে যেমন অঙ্গরাজ্যগুলো আছে 29টা, প্রত্যেকটার মধ্যে প্রাদেশিক সরকার আছে। পশ্চিমবঙ্গ যেমন মমতা চালায়, কেন্দ্রীয় সরকার আছে, আবার নরেন্দ্র মোদী চালায়। প্রাদেশিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত থাকে, এমন রাষ্ট্রকে বলা হয় ফেডারেশন বা ফেডারেল কান্ট্রি। আমাদের পাকিস্তানও ছিল ফেডারেল কান্ট্রি। তো আমরা দেখলাম যে যুক্তফ্রন্টের নির্বাচন তো ছিল প্রাদেশিক নির্বাচন, অর্থাৎ আমাদের প্রদেশে হবে ইলেকশনটা, ভোটাভুটিটা হবে পূর্ব পাকিস্তানে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের সরকার প্রধান কে হবে তার উপরে হচ্ছে ইলেকশন, পূর্ব পাকিস্তান কোন দল চালাবে তার উপরে হচ্ছে ইলেকশন। তো আমরা চাইলাম যে এখানে যেন পশ্চিম পাকিস্তানের এসে সুবিধা করতে না পারে, সো তারে ঠেকাই দেওয়ার জন্য এরা সব এক হয়ে গেল। এইটার নামে হচ্ছে সহজ কথায় যুক্তফ্রন্ট। ওকে, এবং এরা জিতছিল, 223টা আসন পায়, নিরঙ্কুশ বিজয়। সরকারও গঠন করছিল, 21 দফা দাবি দিয়ে, ইশতেহার দিয়ে তারা মানুষের মন জয় করে ফেলছিল, কিন্তু 56 দিন পরে যুক্তফ্রন্টের সরকারকে বাতিল করে দেওয়া হয়। সেই জিনিসগুলো আমরা প্রশ্নের আলোকে একে একে জানবো। তো তোমাদেরকে ভাইয়া বেসিকটা ধরাই দিলাম, এখন আসো আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাই। এ ও বি একটি দেশের 2টি অঞ্চল, কিন্তু দেশ শাসনের ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের প্রাধান্য বেশি। বাজেটে বি অঞ্চলের জন্য মোট বরাদ্দের 4 ভাগের 1 ভাগ রাখা হতো। বি অঞ্চলের একজন নেতা এসব সমস্যার সমাধানের পাশাপাশি কিছু পরিকল্পনা হাতে নেন, ফলে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু বি অঞ্চলের মানুষের তীব্র আন্দোলনের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। এটা যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন। তো আসো দেখি কি অবস্থা। আশা করি তোমরা বুঝছো কাহিনীটা। একটা সৃজনশীল সলভ করার 2টা পদ্ধতি আছে। পদ্ধতি 1, তুমি আগে উদ্দীপক পড়বা তারপরে প্রশ্ন পড়বা। পদ্ধতি 2, আগে প্রশ্ন পড়বা পরে উদ্দীপক পড়বা, যার জন্য যেটা সুবিধা, তাই না? তবে ভালো যেটা সেটা হচ্ছে আগে প্রশ্ন পড়া, আগে প্রশ্ন পরে উদ্দীপক, এটা করা ভালো। এটা করা ভালো এই কারণে, একটা সৃজনশীল প্রশ্ন উত্তর করার জন্য যে সময়টা লাগে, তার মধ্যে তোমরা যেটা করো, তোমরা প্রথমে আগে উদ্দীপকটা পড়ো, তারপরে প্রশ্নটা পড়ো। প্রশ্ন পড়ার পরে বোঝার জন্য আবার উদ্দীপকটা পড়ো, তাহলে উদ্দীপকে তুমি সেকেন্ড টাইম আবার অ্যাটেম্প করতেছো, রাইট? এই সেকেন্ড টাইম অ্যাটেম্প করার দরকার হয় না। একটা উদ্দীপক পরে বোঝার জন্য যদি 1 মিনিট সময় লাগে, তাহলে তুমি 7টা সৃজনশীলে 7 মিনিট সময় অতিরিক্ত নষ্ট করতেছো।
যদি 1.5 মিনিট সময় লাগে তাহলে তুমি 10 মিনিট নষ্ট করতেছো। কে কতটুকু করো তোমার ব্যাপার, আমি তোমার টাইম বাঁচাই দিচ্ছি। এই যে তুমি প্রথমে উদ্দীপক পরে প্রশ্নে আসছো, প্রশ্নে কি বলছে বুঝো নাই, তখন আবার বোঝার জন্য উদ্দীপকে গেছো, সেকেন্ড টাইম আবার যে অ্যাটেম্পটা করলা দরকারই ছিল না, এটা ফাও একেবারে। এই সেকেন্ড টাইম অ্যাটেম্পটা করাটা একেবারে ভুল টাইম নষ্ট করা। রেদার তুমি যদি প্রথমে কোয়েশ্চেন পড়ো তারপর উদ্দীপক পড়ো, তাহলে একবার উদ্দীপক কম অ্যাটেম্প করবা তুমি। ব্যাপারটা কেমন আসো বুঝাচ্ছি তোমাকে। ধরো তুমি প্রশ্ন পড়লা, প্রশ্নে কি আছে এটা তুমি বুঝলা। যেমন ধরো উদ্দীপকের প্রথম অংশে কোন বৈষম্যের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। উদ্দীপকের দ্বিতীয় অংশের প্রভাবই ছিল 70 সালের নির্বাচনী নিরঙ্কুশ বিজয়। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? যৌক্তিক বিশ্লেষণ করো। তাহলে তুমি প্রথম অংশে একটা বৈষম্যের কথা পাবা, এটা আগেই বুঝছো। দ্বিতীয় অংশে বলতেছো কিছু একটা ঘটনা যার প্রভাব 70 নির্বাচনের রেজাল্ট। এখন তুমি যখন উদ্দীপকে যাবা, তুমি যখন আবার অ্যাটেম্পটা করবা, এ এবং বি একটি দেশের দুটি অঞ্চল, তুমি বুঝছো এটা পূর্ব আর পশ্চিম পাকিস্তান, কিন্তু দেশ শাসনের ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের প্রাধান্য বেশি, মানে পশ্চিম পাকিস্তানের বেশি। বাজেটে বি অঞ্চলের জন্য মোট বরাদ্দের 4 ভাগের 1 ভাগ রাখা হতো, মানে পূর্ব পাকিস্তান বঞ্চিত ছিল। বি অঞ্চলের একজন নেতা এসব সমস্যা সমাধানের পাশাপাশি কিছু পরিকল্পনা হাতে নেন, ফলে তাকে গ্রেফতার করা হয়। এটা শেখ মুজিবুর রহমানের কথা। ওই যে 66-র 6 দফা এবং 69-এর গণ অভ্যুত্থান আগে বেশি যতবার তার জেলে ঢুকানো হয়েছে, কিন্তু বি অঞ্চলের মানুষের তীব্র আন্দোলনের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয়, অর্থাৎ 69-এর গণ অভ্যুত্থান, যেটা মৌলানা ভাসানীর নেতৃত্বে হয়েছিল। এখন প্রশ্ন করছে উদ্দীপকের প্রথম অংশে কোন বৈষম্যের প্রতিফলন ঘটেছে, তাহলে এ অঞ্চলের মানুষের প্রাধান্য বেশি, বাজেটে বি অঞ্চলের জন্য মোট বরাদ্দের 4 ভাগের 1 ভাগ রাখা হয়, দ্যাট মিনস অর্থনৈতিক বৈষম্য গেল, জ্ঞানমূলকের জায়গা। এখন উদ্দীপকের দ্বিতীয় অংশের প্রভাবে ছিল 70 সাল নিরঙ্কুশ বিজয়। দ্বিতীয় অংশটা কি? বি অঞ্চলের একজন নেতা এগুলো সলভ করতে চাইছিলেন, তাকে অ্যারেস্ট করা হয় এবং আন্দোলনের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য করা হয়, উনি সহ সবাইকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। দ্যাট মিনস এই আন্দোলনটা হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান। কথা কি বুঝছো? তাহলে তুমি যখন আগে প্রশ্ন পড়বা পরে উদ্দীপক পড়বা, তোমার কাছে পুরো ব্যাপারটা পানি পানি হোগায় মনে হবে। আর আগেই যখন তুমি উদ্দীপক পড়বা, পরে যখন প্রশ্ন পড়বা, আবার যখন উদ্দীপক বুঝতে যাবা, একটা সৃজনশীল লেখার জন্য যদি কথার কথা এবারে আমি বললাম যে 4 বার তোমার হচ্ছে উদ্দীপক পড়া লাগে ধরো, তো 4 বারের মধ্যে একবার তুমি কমাইতে পারো আমার সিস্টেমে যদি হাঁটো। একবার যদি কম হয় তাহলে 7টা সৃজনশীলে তোমার টাইম বাঁচবে কমপক্ষে 7 মিনিট। তো 7 থেকে 10 মিনিট সময় তুমি চাইলে এখানে সেভ করতে পারবা, সেই সুযোগ তোমার আছে। কারণ 7 মিনিটে চাইলে তো তুমি একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো, চাইলেই পারো এটা। বাট তোমরা এটা করো না, তোমরা না করে উল্টা পথে হাঁটো, এবং যেটা হয় প্রথম প্রশ্ন বিগ সাইজে লেখো, পরে আস্তে আস্তে প্রশ্ন ছোট হয়, এবং শেষের দিকে গিয়ে কী লিখছো খাতা নিজেরে দিলেও পড়তে পারবা না, যার জন্য ভালো নম্বর আসে না। বাট ইউ হ্যাভ টু বি এ গুড ফিনিশার। তোমাকে একটা প্রশ্নের জন্য 21 মিনিট টাইম দেওয়া হয়। কত মিনিট টাইম দেওয়া হয়? 21। এই 21 মিনিট টাইমে তুমি একটা প্রশ্নকে শেষ করতে হবে। তোমার ভাল লাগলেও শেষ করবা, না লাগলেও শেষ করবা। তাতে করে যেটা হবে, সব প্রশ্নে তুমি একটা রিদমের নম্বরটা পাবা। এটা রেজাল্ট ভালো করার অন্যতম কৌশল, অন্যতম উপায়। কারণ প্রথম প্রশ্নে 9 পাইছো আর শেষের প্রশ্নে দেওয়া হলো 5 পাইছো, এভারেজ করে দেখা যাবে সব জায়গায় তুমি 7 পাইছো, 7.5 পাইছো বা 8 পাইছো। কিন্তু তুমি যদি একটা ফিনিশিং সুন্দর করে দিয়ে যেতে, তুমি 8, 8.5 এখানে থাকতা। 8-এর নিচে আসার কোনো সুযোগই নাই। আমি বুঝাতে পারছি? এই কৌশলগুলো হয়তো সামনের ক্লাসগুলোতে বা পরবর্তী লেকচারগুলোতে আর ডিটেইলে যাব না, এই জন্য শুরুর দিকে সব বুঝাই দিচ্ছি। তাহলে আসো আমরা এবার শুরু করি। এটার জ্ঞান কি, এটার জ্ঞান কি? তোমরা তো জানো যে জ্ঞানমূলক প্রশ্ন যখন আমরা অ্যান্সার করি তখন আমরা তথ্যে লিখি বা বাক্যে লিখি। অনুধাবনটা যখন আমরা বলি, আমরা প্রথমে অনুধাবনের জ্ঞানটাকে উল্লেখ করি। কিন্তু এখানে প্রয়োগে এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে জ্ঞান কোনটাকে বলা হয়? এখানে জ্ঞান কোনটা? দেখো, উদ্দীপকের প্রথম অংশে কোন বৈষম্যের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। অর্থনৈতিক বৈষম্যের প্রতিফলন ঘটেছে, এটা তুমি বলবা। যখন তুমি অর্থনৈতিক বৈষম্যের কথাটা বলে দিবা, এই অর্থনৈতিক কথাটা, এটা হচ্ছে এই প্রশ্নের জ্ঞান। ওকে, আবার দেখো উদ্দীপকের দ্বিতীয় অংশের প্রভাবই ছিল 1970 সাল নির্বাচন নিরঙ্কুশ বিজয়। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? যৌক্তিক বিশ্লেষণ করো। এখন অনেকে বলবে ভাইয়া এখানে জ্ঞান কই? ইয়েস, এখানে জ্ঞান আছে। তুমি বক্তব্যের সাথে একমত, এই হ্যাঁ বলাটা এটাই জ্ঞান। তুমি যদি একমত না হও, না বলা, এটা জ্ঞান।
আমি আংশিক একমত পোষণ করি, এটাই জ্ঞান। প্রতিফলিত হয়েছে, হ্যাঁ। প্রতিফলিত হয়নি, না। আংশিক প্রতিফলিত হয়েছে, হ্যাঁ। পুরোপুরি প্রতিফলিত হয়েছে, হ্যাঁ। কথা কি বুঝছো? অর্থাৎ শেষ মুহূর্তে আইসা হ্যাঁ বলা, না বলা, প্রতিফলিত হইছে বা হয় না, আমি একমত অথবা একমত না বলা, এই জায়গাগুলোকে জ্ঞান বলা হয়। তুমি যদি এমন হয় ঘটনাটা তোমার একমত হওয়া ছাড়া উপায় নাই, আর তুমি আইসা একমত হয়ে গেছো, টিচার যখন দেখবে তুমি একমত হয়ে গেছো, স্যার বুঝতে পারবে যে হ্যাঁ তুমি তাহলে বাকি উত্তর প্যারালাল ঠিকভাবে লিখছো। নাকি প্রথমে বলবা যে হ্যাঁ আমি বক্তব্যের সাথে একমত, আর পরে যায় বলবা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আমি আগে একমত ছিলাম, এখন আর আমি একমত নাই। ব্যাপারটা কি এমন? না, তুমি উপরে জ্ঞানে যেটা স্বীকার করছো তার পক্ষে নিচে বক্তব্য তোমার যুক্তিগুলো উপস্থাপন করবা। এখন ৩টা স্টেপ হবে না ৪টা স্টেপ হবে, এটা নিয়ে আরেকটা মামলা যে ভাইয়া এটা তো আমরা ৩টাতে লিখি নরমালি, এটা কয়টাতে লিখবো? এটা একেবারে বাঁধা ধরা কথা না। কেন? আমি তোমারে বোঝাই। ধরো প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাইতে বলে, তো যদি তুমি ৩টার বেশি পাও একটা প্যারা বাড়তেও পারে, এটা একেবারে ৩ আবদ্ধ হয়ে থাকতে হবে এমন না। আবার এখানে বলছে তুমি কি বক্তব্যের সাথে একমত, যৌক্তিক বিশ্লেষণ করো। তো যৌক্তিক বিশ্লেষণ করতে গেলে অথবা তোমাকে কোনো কোনো সময় যখন বলবে তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দেখাও, যুক্তি আছে তোমার কাছে 5টা, তো তুমি কি করবা? দেখাইবা না? যুক্তি আছে 3টা, দেখাইবা না? তো এই জন্য এই শেষ প্রশ্নটা বিশেষত সাইজ কম বেশি হয়ে যেতে পারে প্রশ্নের ক্যালিভারের উপরে, কি চাইলো তার উপর, মনে থাকবে? এমনকি প্রয়োগের ক্ষেত্রে এমনটা ঘটতে পারে। তবে নর্মালি আমরা এটা বলি যেটাকে 3টা ভাগে ভাগ করে রাখা, এটাকে 4টা ভাগে ভাগ করে রাখা। এটা একটা স্ট্যান্ডার্ড মানে বিষয়কে রিফ্লেক্ট করে। তবে সেটার যদি তোমার ডিমান্ড করে তুমি একটু বেশি করবা, করতে পারবা, কোনো অসুবিধা নেই। বুঝাতে পারলাম? বাদবাকি জিনিস সময় আলোচনা হবে। আচ্ছা তাহলে চলো আমরা এখানে অ্যান্সার লিখব। উদ্দীপকের প্রথম অংশে কোন বৈষম্যের প্রতিফলন? আমরা বলবো অর্থনৈতিক, এরপরে ব্যাখ্যা করবা। ব্যাখ্যা করার সময় তুমি ছক আকারে একটা সুন্দর একটা ছক নিবা, এরকম ছক নিবা, নিয়ে তুমি দেখাইবা এটা ইস্ট পাকিস্তান, এটা ওয়েস্ট পাকিস্তান, এরকম করে দেখাইবা মনে করো। তো অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রে আমাদের এখানে বরাদ্দ কেমন ছিল, কোন খাতে কোন বছর, এবং সেটাকে কীভাবে ব্যয় করা হইতো, বইতে যে তথ্যগুলো আছে, এবং আমাদের এখানের পাটকল ওখানে গিয়ে পাটে ব্যাগ রূপান্তর হইতো, সেটা আমার এখানে এসে বিক্রি হইতো। আমার এখানের আখ ওখানে গিয়ে চিনিতে রূপান্তর হইতো, আমার এখানে বিক্রি হইতো। এই যে আমাকে ফিনান্সিয়ালি পিছায় রাখা হয়েছিল, আমার এখানে ম্যাক্সিমাম মানুষের জন্য যে কম বরাদ্দ ছিল, বইতে যে ডাটাগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে দেখাই দিলেই উত্তর হয়ে যাবে। বুঝছো? আর এখানে এসে বলবা উদ্দীপকের দ্বিতীয় অংশের প্রভাবই ছিল 1970 সাল নির্বাচনে নিরঙ্কুশ বিজয়। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? যৌক্তিক বিশ্লেষণ করো। তাহলে দ্বিতীয় অংশের প্রভাব হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। 69-এর গণ অভ্যুত্থানটা হলো 6 দফা পরবর্তী সময়ে যখন শেখ মুজিবুর রহমানকে জেলে ঢুকিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তারা জেলে রেখে আগরতলা মামলা দেয়া হয়, এবং আগরতলা মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। বলা হয় যে তিনি সহ তার সঙ্গী সাথী যারা তারা পূর্ব পাকিস্তানকে আলাদা করতে চাইছে, আলাদা রাষ্ট্র করতে চাইছে, সুতরাং রাষ্ট্রদ্রোহিতা বলে তারা মামলা অভিযুক্ত করা হয়। এবং এই ঘটনা সত্য, তারা আলাদা করতে চাইছেন, এটা সত্য কথা। তো আলাদা করতে চাইছেন এর জন্য তো তারা আমাদের কাছে ভালো, বুঝো না এই কথাটা? মেসি যদি গোল দেয়, আর্জেন্টিনা যদি জিতে, তো আর্জেন্টাইন সাপোর্টার এবং ওখানকার নাগরিকের জন্য তিনি হিরো, আর যে দলকে হারাই দিলেন তার কাছে তিনি ভিলেন। সিম্পল কেস। সো আগরতলা মামলার ৩৫ জন আসামি তারা আসলেই আলাদা করতে চাইছেন পূর্ব পাকিস্তানকে, কিন্তু পশ্চিম পাকিস্তানের কাছে এটা ছিল গাদ্দারি। সো তারা তাকে এই মামলায় অভিযুক্ত করে এবং ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করে বিচার করা শুরু করে। উদ্দেশ্য ছিল ওই বিচারে তাকে ফাঁসিতে ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া। তখন মাওলানা ভাসানীর নেতৃত্বে তীব্র আন্দোলন হয়। ওটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। অ্যান্ড গণ অভ্যুত্থান বলতে আসলে কি বোঝায়? গণ অভ্যুত্থানের ডেফিনেশনটা আসলে তুমি কেমনে দাঁড় করাইবা? এটাকে তুমি কিভাবে মানে একটা সুন্দর ফরম্যাটে লিখবা? গণ অভ্যুত্থান মানে হচ্ছে কোন একটা যৌক্তিক ইস্যুতে যদি রাষ্ট্রের সকল জনগণ একত্র হয়ে যায় তখন সেটাকে গণ অভ্যুত্থান বলা হয়। বুঝতে পারছো? কোনো যৌক্তিক ইস্যুতে যদি দলমত নির্বিশেষে সমস্ত জনগণ, সমস্ত মানুষ একমত হয় সেটাকে বাস্তবায়ন করার জন্য, সেটাকে বলা হয় রেভলিউশন বা মাস রেভলিউশন বা মাস আপরাইজিং। বুঝতে পারছো? নর্মালি বিরোধী দল কোনো একটা ইস্যুর জন্য আন্দোলন করতেছে, বিরোধী দলের সমর্থকরা শুধু সেটাকে সাপোর্ট দিচ্ছে, এটা সাধারণ রাজনৈতিক আন্দোলন। আর কোনো একটা ইস্যুকে বাস্তবায়ন করার জন্য মনে করো যারা সরকারি ক্ষমতায় আছে, এমনকি তাদের লোকেরাও রাস্তায় নামছে যে আমরা এটা মানি না, সরকার ডিসিশন মানি না, তারা কিন্তু ওই সরকারের সাপোর্টার, বাট সরকারের কোনো সিদ্ধান্ত সে মানে নাই, না মেনা সেও রাস্তায় নেমে গেছে। বুঝছো কিনা কথাটা? তো রাষ্ট্রের বৃহত্তর জনগোষ্ঠী যদি কোনো একটা ইস্যুকে বাস্তবায়ন করার জন্য রাস্তায় একত্র হয়ে যায় তখন সেটাকে গণ অভ্যুত্থান বলা হয়। 69 সালে আগরতলা মামলা প্রত্যাহার করা সহ সবাইকে মুক্তি দেওয়া এবং আইয়ুবের পদত্যাগ, এই দুইটা ইস্যুতে ম্যাসিভ আন্দোলন হয়েছিল পূর্ব পাকিস্তানে।
আর পশ্চিম পাকিস্তানে হয়েছিল আইয়ুবের পদত্যাগের ইস্যুতে। ওরা তো আগরতলা মামলা প্রত্যাহার চাইবে না, এর মানে আইয়ুবের পদত্যাগ দুইখানে চাওয়া হয়েছিল, আর আমাদের এখানে অতিরিক্ত চাওয়া হয়েছিল আগরতলা মামলা থেকে সবাইকে মুক্তি দেওয়া। এই ইস্যুতে ব্যাপক আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। এবং 1969 গণ অভ্যুত্থানের যে বিজয়, 1969 সালের ফেব্রুয়ারির 22 তারিখে শেখ মুজিবুর রহমান সহ সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হয় এবং 23 তারিখে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এই পরবর্তীতে 70 নির্বাচনে এই বিজয়ের মানে নির্বাচনের যে বিজয়, তার পিছনে একটা বিশাল প্রভাব আছে। প্রভাবটা কিরকম তোমাকে একটু জাস্ট 1 সেকেন্ডে বলি। 1969 সালের 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করার পরেও আইয়ুব তার ক্ষমতায় থাকতে পারে না। আইয়ুব 1969 সালের 25শে মার্চ, কি একটা টাইম দেখো, 25শে মার্চ ক্ষমতার গদি ছেড়ে দেয়। ক্ষমতায় আসেন যিনি, তিনি ইয়াহিয়া খান। ইয়াহিয়া ক্ষমতায় এসে বলছেন যে আমি আর্মির লোক, দেশ চালানো তো আমার কাজ না, আমি একটা নির্বাচন দিব, যারা জিতবে তাদের কাছে ক্ষমতা দিয়ে আমি আমার ব্যারাকে আবার ফিরে যাব, অর্থাৎ ক্যান্টনমেন্টে চলে যাব বলে তিনি নির্বাচন দিলেন। 19 মাস পরে, অর্থাৎ 1969 সালের মার্চে তিনি ক্ষমতায় আসলেন। 70-এর মার্চ, 1 বছর। 70 সালের ডিসেম্বরে তিনি ইলেকশন দিলেন এবং ওই ইলেকশনে আওয়ামী লীগ জিতলো 2 জায়গায়। প্রাদেশিক নির্বাচনের ফলেও জিতলো, আবার কেন্দ্র নির্বাচনের ফলেও জিতলো। 2টা ফলাফলেই আওয়ামী লীগ বিজয়ী হলো ওই সময়। ভালো মতো বুঝবা, সেন্ট্রাল আসনে 169টার মধ্যে 167টা পাওয়া গেছে, আর প্রাদেশিক আসনের মধ্যে 310টার মধ্যে 298টা পাওয়া গেছে, মানে অলমোস্ট সব পায় আওয়ামী লীগ জিতে। এখন 70 নির্বাচনের ফলাফল যদি বাস্তবায়ন হয়, তাহলে পুরা পাকিস্তান চালাবে বাঙালিরা, আওয়ামী লীগ। পূর্ব পাকিস্তানও চালাবে আওয়ামী লীগ, বুঝতে পারছো? তখন এরা যদি, পশ্চিম পাকিস্তানেরা যদি ক্ষমতা হস্তান্তর করে, তাহলে তাদের কপালে কি আছে তারা বুঝতেছে। 24 বছর লাথিগুতা আমরা তাদেরকে ফিরিয়ে দিব। তখন তারা ক্ষমতা হস্তান্তর করে নাই এবং টালবাহানা করে, আর 1971 সালের মার্চের 25 তারিখ আমাদের উপরে হামলা করে মুক্তিযুদ্ধ তৈরি হয়। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? সো 69-এর খুব ভালো মতো বুঝবা, 69-এর যে কোনো অভ্যুত্থান, আমাদের প্রতি তাদের কত বেশি অত্যাচার ছিল, অবিচার ছিল, তার একটা মানে বোম্বাস্টিক প্রকাশ। আর সেটার রেজাল্ট হচ্ছে 70-এর নির্বাচনের এই ফলাফল। আমি কি তোমাদের রিলেট করে দিতে পারছি? এবার যা যা বলছি তার 50% যদি লিখতে পারো, তোমার খাতা আকাশে উড়বার কথা। ওকে, এরপরে আসো আমরা আরেকটা সিকিউ নিয়ে কথা বলবো। ঐতিহাসিক আন্দোলনের শহীদ ব্যক্তিদের নাম: আবুল বরকত, শফিউর রহমান। আবার ওই পাশে বলা আছে 4টি সমন্বিত দলের দফা: বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে, লবণ কেলেঙ্কারির সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা। ছক 1, ছক 2। আচ্ছা, ছক 1-এর আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো, মানে ভাষা আন্দোলন। 2, এর ইঙ্গিতকৃত সরকারকে বরখাস্তের মাধ্যমে এদেশে অরাজক শাসন পর্ব শুরু হয়, বিশ্লেষণ করো। আচ্ছা, অর্থাৎ যুক্তফ্রন্টের সরকারকে যে বরখাস্ত করা হয়েছিল সেটার কথা বলছে। এখন যদি এখান থেকে আমরা উত্তর ক্রিয়েট করি, তাহলে কিভাবে করব? এটা প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এর অত্যন্ত স্ট্যান্ডার্ড প্রশ্ন। কুমিল্লা বোর্ড তো ভালো বোর্ড, আমার বোর্ড তো এই জন্য আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। ওকে, আচ্ছা এখন দেখো বুঝাই দিচ্ছি ব্যাপারটা। প্রশ্ন করছে ছক 1-এর আন্দোলনের পটভূমি, মানে এটা চাইছে ভাষা আন্দোলনের পটভূমি। খুব ফ্ল্যাট কোশ্চেন। ছক 2-এর ইঙ্গিতকৃত সরকারকে বরখাস্তের মাধ্যমে এদেশে অরাজক শাসন পর্ব শুরু হয়, বিশ্লেষণ করো। অর্থাৎ যুক্তফ্রন্টের সরকারকে বরখাস্তের মাধ্যমে, যুক্তফ্রন্টের সরকারকে মাত্র 56 দিন পরে বরখাস্ত করা হয় এবং এর মাধ্যমে দেশে অরাজক শাসন পর্ব শুরু হয়, এটা আবার বিশ্লেষণ করতে বলছে। তো এখানে পটভূমির ব্যাখ্যা, এখানে বিশ্লেষণ করা, অর্থাৎ এখানেও জাস্ট যেমন চাইছে এখানেও এরকমই চাইছে। এটা দুইটা প্রশ্নের ধরন একই রকম, যে বললাম ফ্ল্যাট কোশ্চেন, সহজ কোশ্চেন, এবং প্রশ্নের মানটা ভালো, লেখার ধরনটা সহজ। প্রথমত, ভাষা আন্দোলনের শহীদ কিছু যত মানুষ আছেন ওখান থেকে 2 জনের নাম, আবুল বরকত এবং শফিউর রহমান। ছক 1-এর আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো, ভাষা আন্দোলন কেন হয়েছিল সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। এটা ব্যাখ্যা না করতে পারার কিছু নাই, আমি তোমাকে কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি, তাহলে সহজে বুঝতে পারবা। পাকিস্তান নামক রাষ্ট্রটার জন্ম হয়েছিল 1947 সালের 14 আগস্ট, আর 15 আগস্ট জন্ম হয়েছিল হিন্দুস্তান বা ইন্ডিয়ার। ভালো মতো বুঝো কিন্তু এই জায়গাটা। হ্যাঁ,
1947 সালের 2 সেপ্টেম্বর, কোনো কোনো জায়গায় 1 সেপ্টেম্বরের কথা লেখা আছে, অর্থাৎ 14 থেকে 2 সেপ্টেম্বর হলে এখান থেকে 16 আর 2 18 দিন, তো 15 থেকে 18 দিন পরে একটা প্রতিষ্ঠানের জন্ম হয়, একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা সংগঠন, এটার নাম হচ্ছে তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস, এই তমদ্দুন মজলিসের জন্ম হয়। তমদ্দুন মজলিসের যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম অধ্যাপক আবুল কাশেম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন। আর তমদ্দুন শব্দটা একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সংস্কৃতি। তমদ্দুন একটা আরবি শব্দ এবং এর অর্থ হচ্ছে কালচার বা সংস্কৃতি। আমরা যাদেরকে সংস্কৃতি বলি না, এটাকে আরবিতে তমদ্দুন বলা হয়। খবরদার তমদ্দিন না, কিন্তু তমদ্দুন। আচ্ছা, এই তমদ্দুন মজলিস কেন প্রতিষ্ঠা হয়েছিল এটা বুঝলে বাকি সব গড়গড় করে বুঝে যাবা। পাকিস্তান তখনও হয় নাই। 1935 সালের ভারত শাসন আইনের পরে আমরা বুঝতে পারলাম ব্রিটিশরা চলে যাবে, এখান থেকে থাকবে না। অনেকগুলো ভারত শাসন আইন হয়েছে, তার মধ্যে 35 সালেরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই আইনের পরেই একদম পরিষ্কার তারা চলে যাবে। কারণ ওই আইনে প্রথম আমাদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হয়। ওই স্বায়ত্তশাসনের রেজাল্টই হচ্ছে 37 সালের ইলেকশন। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা, দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং 47-এর তৃতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যখন পাকিস্তান ভাগ হয়। তো 35-এ যখন ওই আইন হয়, পরিষ্কার হতে থাকলো আস্তে আস্তে, দুটো দেশ হবে না একটা দেশ হবে না তিনটা দেশ হবে, এসব নিয়ে যখন আলোচনা চলে। 39-এ যখন দ্বিজাতি তত্ত্ব হয়, 40-এ যখন লাহোর প্রস্তাব হয়, তারপর থেকে আলোচনা শুরু হয় যে পাকিস্তান হতে যাচ্ছে। এখন আলটিমেটলি এটার রূপরেখাটা কেমন হবে। যাই হোক, শেষের দিকে একেবারে যখন পাকিস্তান হয়, তখন 47-এ দেশ হবার আগেই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এটা নিয়ে বিতর্ক তৈরি হয়। চিন্তা করে দেখো কত ডেঞ্জারাস কোশ্চেন। রাষ্ট্রই হইল না, তার রাষ্ট্রভাষা নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। এবং রাষ্ট্র হবার মাত্র 16 থেকে 18 দিনের মাথায় আমাদেরকে একটা প্রতিষ্ঠান তৈরি করতে হইল এই উদ্দেশ্যে যে সাংগঠনিক আন্দোলন ছাড়া আমরা বাংলা ভাষার অধিকারকে রক্ষা করতে পারবো না। কজ পুরা পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভ যে দলটা নাম মুসলিম লীগ, ওটার নেতৃত্বে পশ্চিম পাকিস্তানের লোকজন, সুতরাং তারা তাদের স্বার্থ উদ্ধার করবে। 47-এ পাকিস্তান হওয়ার পরে 48-49, খেয়াল করে দেখো, 2 বছর যেতে না যেতেই আমরা আমাদের দল তৈরি করতে হয়েছে আওয়ামী মুসলিম লীগ নাম দিয়ে। এটা ছিল পূর্ব পাকিস্তানের দল। সো পাকিস্তান হওয়ার 18 দিনের মাথায় তমদ্দুন মজলিস ভাষার দাবিতে সাংগঠনিক আন্দোলন করার জন্য, এবং এর পরের কাহিনীগুলো অনেক বেশি রোলার কোস্টারের মতো তোমাকে আপ ডাউন করাবে। 1948 সাল, দেখো 2টা ঘটনা আছে এখানে। তুমি যদি একদম নির্ভরযোগ্য ইতিহাসগুলো পড়ো তাহলে এখান থেকে জানতে পারবা। 1948 সালের 19 মার্চ জিন্না সাহেব ঢাকায় আসলেন। 21 এবং 24 মার্চ উনি যথাক্রমে সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, এই 2 জায়গায় বক্তব্যে বললেন উর্দু, অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এবং জিন্না সাহেব নাকি এটা বলতে চান নাই, শুরুতে বলছিল আমি যদি বলি যে একমাত্র উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, এখানকার মানুষ এটা মানবে না। 56% মানুষ বাংলায় কথা বলে, অথচ এখানকার লোকজন, আমাদের এখানকার কিছু 2 নম্বর নেতা তারা বলছে আপনি বলে দেন, দিলেই হবে, ওরা মাইনে যাবে। তখন জিন্না খুব পপুলার নেতা ছিলেন। দেখো তাহলে পটভূমি তৈরি হইতেছে কোথায়। তোমার যে ভাষা আন্দোলনের পটভূমির কথা বলছে, এই পটভূমি তো তৈরি হয়েছে 47-এর আগে। এরপরে দেশভাগ হওয়ার পরে ভাষার প্রশ্ন, তমদ্দুন মজলিস, তমদ্দুন মজলিসের পরে জিন্নার ঢাকা সফর, ঢাকা সফরের পরে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তাদের এক একটা আন্দোলন, কথা কি বুঝছো? তারপরে হরতাল, ধর্মঘট, তারপরে ভাষা দিবস পালন, তারপরে হচ্ছে 1952 সালে আমাদের বুকে গুলি। তাহলে ঘটনাটা একদিনের না, সিরিয়ালি সুন্দর করে সাজায় লিখে দিবা। এরপরে ছক 2-এর ইঙ্গিতকৃত সরকারকে বরখাস্তের মাধ্যমে এদেশে অরাজক শাসন পর্ব শুরু হয়, বিশ্লেষণ করো। সে এক লম্বা হিস্ট্রি, তোমাদের বইতে তো টেলিভিতে আকারে খুব ছোট্ট করে লেখা। দেখো 4টা দলের সমন্বিত দফা, এখানে যুক্ত ফ্রন্ট 4টা দলের বলছে, পরবর্তী কারেকশনে 5টা দলের কথা আসছে, যাক সেটা এমন খারাপ করো না। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। যুক্ত ফ্রন্টের 21টা দফা ছিল, তোমরা জানো এটা। যুক্ত ফ্রন্টের 21 দফা ছিল, এবং 21 দফা রাইটারকে জানো? আবুল মনসুর আহমদ, একজন বিখ্যাত লেখক আবুল মনসুর আহমদ। তার বিখ্যাত কিছু বই আছে, যেমন গালিভার্স ট্রাভেলস, যেটা চার্লস ডিকেন্সের বই। চার্লস ডিকেন্সই তো লিখছে গালিভার্স ট্রাভেলস। গালিভারের সফরনামা নামে তিনি এটাকে বাংলা অনুবাদ করেছেন, বুঝছো? চার্লস ডিকেন্সই, আমার ভুলও হইতে পারে,
গালিভার্স ট্রাভেলস এটাকে বাংলায় লিখেছেন যিনি, তিনি হচ্ছেন আবুল মনসুর আহমেদ, গালিভারের সফরনামা নামে। তারপরে আয়না, ফুড কনফারেন্স, এই বইগুলো, বিশেষ করে আয়না পড়বা, অত্যন্ত ভালো বই, গল্পের বই। এটার ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল নিজে। আর ওনার একটা বিখ্যাত বই আছে, ওনার সব থেকে মাস্টারপিস যে বইটা, ওই বইটার নাম হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর। মারাত্মক লেভেলের বই। প্রথম আলোর যে সম্পাদক এখন বর্তমানে, প্রথম আলো সরি ডেইলি স্টারের, ওনার নাম মাহফুজ আনাম। এই মাহফুজ আনামের বাবা উনি আবুল মনসুর আহমেদ, বুঝছো? সো আবুল মনসুর আহমেদ যুক্তফ্রন্টের 21টা দফাকে রেডি করে দিয়েছিলেন। 21 দফার প্রথম দফাতেই ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। 9 নম্বর দফাতে ছিল অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষকদেরকে ন্যায়সঙ্গত এবং ন্যায্য বেতন দেওয়া। চমৎকার চমৎকার কথাবার্তা ছিল। তো যাই হোক, 21 দফা মানুষের মন জয় করে ফেলে। ওখানে একটা দফাতে লবণ কেলেঙ্কারির সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনা, এই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়। এবং যুক্তফ্রন্টের 21টা দফা পূর্ব পাকিস্তানের মানুষের মন জয় করে ফেলে। তার রেজাল্ট আমরা নির্বাচনে দেখি, 237-এর মধ্যে 223টা আসন তারা পাওয়া যায়। এবং যুক্তফ্রন্ট সরকার গঠন করে, মনোযোগ দিয়ে বুঝবা। তো যুক্তফ্রন্ট সরকার গঠন করার অর্থ কি? পূর্ব পাকিস্তান শাসিত হবে যুক্তফ্রন্টের দ্বারা, যুক্তফ্রন্টের সরকার এটা করবে। দ্যাট মিনস পূর্ব পাকিস্তান আর তার শাসক শ্রেণী যারা, তারাও পূর্ব পাকিস্তানের মানুষ, মানে বাঙালি, বুঝছো কিনা? এটা পশ্চিমাদের সহ্য হয় নাই। তারা ষড়যন্ত্র করা শুরু করলো যে কিভাবে আমাদেরকে এখান থেকে কিক আউট করে ফেলা যায়। মাত্র 56 দিন যেতে না যেতে তখন তারা আদমজি দাঙ্গার অভিযোগ তুলে। আদমজি দাঙ্গা লম্বা ইতিহাস, ছোট্ট করে জেনে রাখো। এই আদমজি দাঙ্গা, আদমজি হচ্ছে নারায়ণগঞ্জের একটা পাটকল তখন ছিল, আদমজি পাটকল। 51 সালে এটা হয়েছিল, চালু হয়েছিল, এশিয়ার বৃহত্তম পাটকল ছিল। আদমজিতে বাঙালি অবাঙালি দুই দলের মানুষই কাজ করত। সেখানে পরিকল্পিতভাবে একটা দাঙ্গা লাগানো হয়, ওই দাঙ্গায় বহু মানুষ হতাহত হয়। তখন যেহেতু পরিকল্পিত দাঙ্গা, লাশ ফেলে সরকারকে কলঙ্কিত করার চেষ্টা এবং ষড়যন্ত্রকারীরা সফল হয়ে যায়, অনেক লাশ সেখানে পড়ে। তখন কেন্দ্রীয় সরকার থেকে যুক্তফ্রন্ট সরকারকে বলা হইলো যে তোমাদের সচিবালয় ঢাকাতে মারপিট হলো নারায়ণগঞ্জে, তোমরা ঠেকাইতে পারলা না কেন? যাও, তোমাদের সাথে খেলবো না, তোমরা বাতিল, তোমরা বরখাস্ত। এই কথা বলে পূর্ব বাংলায় তারা গভর্নরের শাসন চালু করে দেয়। মাত্র 56 দিন পরে তাদের সহ্য হয় নাই যে আমরা আমাদের শাসন ক্ষমতাকে হ্যান্ডেল করব, সহ্য হয় নাই। যুক্তফ্রন্ট সরকারের প্রধান ছিলেন শেরে বাংলাকে ফজলুল হক, কথা বুঝছো? সো এই যে দেখো, বলছে যে ছকদের ইঙ্গিতকৃত সরকারকে বরখাস্তের মাধ্যমে দেশে অরাজক শাসন পর্ব শুরু হয়। কেমনে শুরু হয়? কারণ 54তে নির্বাচন হইলো, 56 দিন পরে তারা গভর্নরের শাসন চালু করলো এবং 58 সালে তো পরবর্তীতে আইয়ুব খান ক্ষমতায় আইসা একেবারে ক্ষমতা নিয়ে তো পরবর্তী যে কি কারিশমা দেখাইলো। আর তার আগে ইস্কান্দার মির্জাই দেশে সামরিক শাসন জারি করছিল। অর্থাৎ যুক্তফ্রন্ট যবে থেকে তারা যুক্তফ্রন্টকে বাতিল করছে, তবে থেকে আমাদের কপালে শনির দশা আরো বাড়ছে। কথা হচ্ছে এটা, বুঝছো? এরপরে আসো, এখানে কি প্রশ্ন আমরা একটু দেখি। রিমার দেখার নাটকের ঘটনাটি তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত করছে, ব্যাখ্যা করো। মানে একটা নাটকের ঘটনা আমরা পাবো এখানে। আচ্ছা, দৃশ্যপট 2 এর নির্বাচন পরবর্তীতে জনগণের স্বাধীনতা সংগ্রামের চেতনাকে আরও বেগবান করেছিল। দৃশ্যপট 2 এর নির্বাচন পরবর্তীতে জনগণের স্বাধীনতা সংগ্রামের চেতনাকে আরও বেগবান করেছিল, বিশ্লেষণ করো। ওকে, কাম টু দ্য পয়েন্ট। 10ম শ্রেণীর ছাত্রী রিমা টিভিতে নাটক দেখছিল। নাটকে একটি মেডিকেল কলেজের দিক থেকে সরকারের নিষেধাজ্ঞা ভঙ্গ করে মিছিল এগিয়ে আসতে দেখা যায়, মানে ভাষা আন্দোলন। হঠাৎ পুলিশ মিছিলের উপর আক্রমণ চালায়, এতে বেশ কয়েকজন হতাহত হয়, মানে 52 সালের ভাষা আন্দোলন। আচ্ছা, দৃশ্যপট 2, রিমার দাদা রিমাকে একটি নির্বাচনের কথা বলেন। নির্বাচনটিতে একটি দল বিপুল ভোটে জয়লাভ করার পরও ক্ষমতাসীন সরকার দলটির হাতে ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করে, মানে এই কথা অলরেডি বলে ফেলাইছি। তাহলে রিমার দেখা নাটকের ঘটনাটি তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত করছে? ভাষা আন্দোলনকে ইঙ্গিত করছে। এরপরে বলছে ব্যাখ্যা করো। আর ভাষা আন্দোলন তুমি ব্যাখ্যা করলেই হবে। কেমনে ব্যাখ্যা করবা? সুন্দর করে লিখবা যে 47 দেশভাগের পরেই ভাষার প্রশ্নে আমাদের সাথে তাদের দ্বিমত হইতে থাকে। আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে তারা অবহেলা করে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চায় এবং 48-এর ঘটনা তমদ্দুন মজলিস রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এগুলো বলে। তারপরে 52-তে 20 ফেব্রুয়ারি তারা কারফিউ জারি করে এবং 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতা কারফিউ ভঙ্গ করে রাস্তায় বের হওয়ার সিদ্ধান্ত নেয়। আর বের হয়ে যখন মিছিল শুরু করে তখন মিছিলের উপরে গুলি হয়, সালাম বরকত রফিক জব্বার তারা মারা যায়। ব্যাস, অ্যান্সার রেডি হয়ে গেল চমৎকার করে। আর পরেরটা বলছে
দৃশ্যপট ২ এর নির্বাচন পরবর্তীতে জনগণের স্বাধীনতা সংগ্রামের চেতনাকে আরও বেগবান করেছিল। আচ্ছা দেখি, রিমার দাদা রিমাকে নির্বাচনের কথা। নির্বাচনটিতে একটি দল বিপুল ভোটে জয়লাভ করার পরও ক্ষমতাসীন সরকার দলটির হাতে ক্ষমতা হস্তান্তর করতে টাল বাহানা শুরু করে। এটা ১৯৭০ সালের নির্বাচন, আওয়ামী লীগের বিজয়, এবং তখন তারা ক্ষমতা হস্তান্তর করতে চায় নাই। তার কারণেই পরবর্তীতে এখানে গণ অসন্তোষ বাড়তে থাকে। আর সেটাকে দমানোর জন্য আলটিমেটলি তারা আমাদের সাথে সমঝোতা না করে আমাদের বুকে গুলি চালায়। শেষ পর্যন্ত এটা মুক্তিযুদ্ধের রূপ নেয়। ব্যাস, এটা আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের মাধ্যমে রহমান সাহেবের কোন আন্দোলনের কথা মনে পড়েছে ব্যাখ্যা করো। কোন ঐতিহাসিক ঘটনাসমূহের প্রেক্ষিতে উক্ত আন্দোলন সংঘটিত হয়েছিল? ওকে, রহমান সাহেব 15 ফেব্রুয়ারি এক জাতীয় দৈনিকে প্রকাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী দলের মধ্যকার সংঘর্ষের খবর পড়ে স্তব্ধ হয়ে যান। তখন তিনি স্বাধীনতার পূর্বে শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে মনে করেন। তিনি তখনকার সময় শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীরা শিক্ষা অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে বিশাল মিছিলের মাধ্যমে সামনে অগ্রসর হচ্ছিল। পরে অন্যান্য পেশার মানুষও মিছিলে যোগদান করেন। পুলিশের গুলিতে কিছু শিক্ষার্থী, শ্রমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নিহত হন। সরকারের রাস্তা কর্মকর্তা এবং অন্যান্য প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলে যায়। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের মাধ্যমে রহমান সাহেবের কোন আন্দোলনের কথা মনে পড়েছে ব্যাখ্যা করো। 1969-এর গণ অভ্যুত্থান। আমি ব্যাখ্যা করে দিচ্ছি। পরে বলছে কোন ঐতিহাসিক ঘটনার সময়ের প্রেক্ষিতে উক্ত আন্দোলন সংঘটিত হয়েছিল। হোয়াট এ কোশ্চেন, হোয়াট এ কোশ্চেন। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। চমৎকার একটা প্রশ্ন করছে। গুড। আসো ব্যাপারটাকে নিয়ে একটু আলোচনা করি। রহমান সাহেব 5 ফেব্রুয়ারি জাতীয় দৈনিকে প্রকাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী দলের মধ্যকার সংঘর্ষের খবর পড়ে স্তব্ধ হয়ে যান। আমার নিজের ঘটনা মনে পড়ে গেল। আমার সেশনে আমি যখন ইন্টার পাস করি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, তখন আমি কিন্তু জাহাঙ্গীরনগরে ভাইবা দিয়ে আসছিলাম বাংলায়। হ্যাঁ, পরবর্তীতে পড়িনি ওখানে। জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস দেখে আমার পছন্দ হয়েছিল, যে একটা ফ্যাসিনেশন তৈরি হয় যে আমি এখানে পড়বো। জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস দেখলে সেটা পছন্দ হবে না এমন মানুষ নাই। অত্যন্ত সুন্দর ওই ক্যাম্পাসটা। হ্যাঁ, এবং ওই তখন তো অত কিছু বোঝার তো ক্ষমতা নাই। পাবলিক ইউনিভার্সিটি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চিটাগং এবং জগন্নাথ 4টাতেই পড়ার সুযোগ পেয়েছিলাম, 4টাতেই পরীক্ষা দিয়েছিলাম। পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে। তো জাহাঙ্গীরনগরের বাংলায় আমার মেরিটে আসে এবং আমি ভাইবাও দিই। দিলে আমি ভর্তি হই না। জুবাইর নামের একটা ছেলেকে ওই বছর পরিষ্কার মনে আছে, বিল্ডিংয়ের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছিল। ছাত্রদের একটা সংঘর্ষের সময় ছেলেটা মারা যায়। মারা গেলে আমার বাড়ি থেকে বলা হইলো যে তুই ভর্তি হইস না, তোরও মায়েরা লাইব। ঠিক আছে, মানে বাড়ির মুরব্বীরা যেমন সবসময় খুব উদ্বিগ্ন থাকেন না, যে ওখানে তো মানুষ মেরে ফেলায়। আমি তাদের বুঝাইলাম যে না, ভার্সিটিটা খুব সুন্দর, আমার ভালো লাগছে, আমি পড়বো না। কেউ রাজি হইল না। শেষমেশ শাহরুখানে আমার আর পড়া হয় নাই। স্টিল আমি জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস মিস করি। তারপর আমি বেশ কয়েকবার বিভিন্ন কারণে জাহাঙ্গীরনগরে গেছি। অন্যরকম সুন্দর একটা ক্যাম্পাস। বাংলাদেশের সবথেকে সুন্দর ক্যাম্পাস যদি শুনতে চাও, তোমাদেরকে বলে দিই, পরবর্তীতে কাজে লাগতে পারে। মোস্ট বিউটিফুল ইউনিভার্সিটি ক্যাম্পাস যদি শুনতে চাও, জাহাঙ্গীরনগর, রাজশাহী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এবং চিটাগং বিশ্ববিদ্যালয়। এই 4টার নিচে সৌন্দর্যের দিক থেকে সবাই, বুঝছো? যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সৌন্দর্য বলো এবং বিস্তৃতি বলো, তাইলে জাহাঙ্গীরনগর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের, বা কৃবি যেটা, রাজশাহী ইউনিভার্সিটি, এবং হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কি যে মানে প্রাকৃতিক ব্যাপারগুলো সেখানে। ঢাকার ভিতরের যে বিশ্ববিদ্যালয়গুলো, সেটা বুয়েট হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো, এদিকে বুটেক্স আছে। ঢাকার শহরের ভিতরে যেগুলো, তো শহরের ভিতরে তো বুঝতেই পারো, জায়গার সংকটের কারণে, মানুষের চাপের কারণে একটা বিশ্ববিদ্যালয় তার প্রাকৃতিক যে একটা ব্যাপার, একটা যে ভাইব, এটা ধরে রাখা খুব মুশকিল হয়ে যায়, বুঝছো? মানে সঙ্গত কারণে এখানে এই জায়গাগুলো নষ্ট হয় আর কি। নিরিবিলির ব্যাপারটা বা প্রাকৃতিক পরিবেশের যে একটা মোহনীয়তা, এটা রাখা যায় না। বাট ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাক্সিমামে এগুলো আছে, তোমার দেখলে ভালো লাগবে। তার মধ্যে 4টা তোমাকে বলে দিলাম, সুযোগ হইলে কখনো কাছাকাছি গেলে ঘুরবা, অন্যরকম লাগবে, তোমার খুব ভালো লাগবে। আচ্ছা আসো, আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরি। ও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ না, স্মৃতিচারণ। আচ্ছা, এক জাতীয় দৈনিকে প্রকাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী দলের মধ্যকার সংঘর্ষের খবর পরে স্তব্ধ হয়ে যান।
তখন তিনি স্বাধীনতার পূর্বে শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে মনে করেন। যখন তিনি স্টুডেন্ট ছিলেন, শিক্ষার্থীরা শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে বিশাল মিছিলের মাধ্যমে সামনে অগ্রসর হচ্ছিল। পরে অন্যান্য পেশার মানুষ সেখানে আসে, পুলিশের গুলিতে কিছু শিক্ষার্থী মারা যায়, কিছু শ্রমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক 69-এর গণ অভ্যুত্থানের একজন বুদ্ধিজীবী মানুষ প্রফেসর শামসুজ্জোহা স্যার, উনি মারা গেছিলেন রাজশাহী ইউনিভার্সিটিতে। সরকারি রাস্তা কর্মকর্তা এবং অন্যান্য প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলে যায়। এটা 69-এর গণ অভ্যুত্থানের কথা, সেটাই বলছিলাম আমি। তাহলে উনি এখনকার সময়ের মানুষ, বা স্বাধীনতার পূর্বে 69 সালে উনি স্টুডেন্ট ছিলেন। তো তিনি কম্পেয়ার করতেছেন এখনকার ছেলেমেয়েরা সংঘর্ষ করে, নিছক সিঙ্গারা নিয়ে মারামারি করে মার্ডার করে ফেলায়, আর আমাদের সময় আমরা যৌক্তিক দাবিতে রাষ্ট্রের প্রয়োজনে মানুষের বেসিক নিডকে কল্পনা করে আমরা আন্দোলন করতাম, যেমনটা এখানে বলা হয়েছে। ওকে, তারপরে বলছে উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের মাধ্যমে রহমান সাহেবের কোন আন্দোলনের কথা মনে পড়েছে ব্যাখ্যা করো। কোন আন্দোলন? 69 সালে গণ অভ্যুত্থান। ব্যাখ্যা অলরেডি করে দিছি। আচ্ছা, পরের প্রশ্ন করছে কোন ঐতিহাসিক ঘটনাসমূহের প্রেক্ষিতে উক্ত আন্দোলন সংগঠিত হয়েছিল। তোমার শুরুতে এটা দেখাইছিলাম, মনে পড়ে? এই যে এটা এমনি এমনি দেখাইছি, মনে করো যে ভাই চ্যাপ্টার পড়াইতে আইসা এত দূর কেন গেল, এমনি দেখাই নাই। এই 69-এর যে সারপ্রাইজিং বা গণ অভ্যুত্থান, এটা 47-এর ঘটনার এক একটা ইট এখানে আইসা তার বাস্তবায়ন হয়েছে। তুমি টান দিয়ে নিয়ে আসবে এখান থেকে, সব ঘটনার বিস্তারিত লিখতে হবে এমন না, তবে তুমি টান দিবা গোড়া থেকে। তুমি বলবা পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব বাংলার মানুষের উপরে বিভিন্ন অন্যায়, অবিচার এবং জুলুম অব্যাহত রাখে। এই যে বৈষম্য দিয়ে তুমি শুরু করলা, তারপরে তুমি বলবা একে একে ভাষা আন্দোলনের কথা বলবা, যুক্তফ্রন্টের নির্বাচন এবং সেখানে পরবর্তীতে আমাদের সাথে বিট্রে করার কথা বলবা, 58-তে আইয়ুব খানের ক্ষমতা দখল এবং মৌলিক গণতন্ত্র চালু করার কথা বলবা, 62 শিক্ষা আন্দোলন আমাদেরকে বঞ্চিত করার কথা বলবা, 66-র 6 দফা না মানা এবং আমাদের উপরে তার পরবর্তী সময়ে অত্যাচার বাড়াই দেওয়ার কথা বলবা, এবং আগরতলা মামলায় 35 জনকে আসামি করে অনেকে অ্যারেস্ট করে জেলে ঢুকানো এবং তাদেরকে প্রশাসনের বিচারের কথা বলবা। তারপরে বলবা পূর্ব বাংলার মানুষ এত অত্যাচার সইতে না পেরে, এত জুলুম আর তারা সহ্য করেন এবং আলটিমেটলি ফুঁসে ওঠে। এই ফুঁসে ওঠার রূপটাই হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। তো টান দেওয়া সংক্ষেপে ওখান থেকে রিলেট করে নিয়ে আসবা, নিয়ে আসার জন্য অ্যান্সারটা তুমি লিখবা, টিচার কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। কারণ একই জিনিস লিখে কেউ 4-এ 4 পাবে, কেউ 3.5 পাবে, কেউ 3 পাবে। এটা কেন হয়? এটা হয় হচ্ছে কার খাতার মধ্যে ক্যালিবারের পরিমাণ কত বেশি, কে কত চমৎকার করে জিনিসগুলোকে রিলেট করতে পারছে, তার উপর নির্ভর করে কার নম্বর কেমন হবে। এরপরে আসো, 10ম শ্রেণীতে পড়ুয়া রাফি ফাল্গুনের কোনো এক দিবসে প্রভাত ফেরিতে অংশ নিতে স্কুলে আসে। ওকে, তার শিক্ষকগণ এদিনে সংঘটিত ঘটনার গুরুত্ব তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। ফাইন। বিকেলে টিভির সংবাদে সে নিচের সারণীটি লক্ষ্য করে। সাল 55 থেকে 60 পর্যন্ত পাকিস্তানের ক অংশ 500 কোটি টাকা এবং খ অংশ 113 কোটি টাকা। আচ্ছা, কত বড় ডাকাতি! 1960 থেকে 65 পর্যন্ত ক অংশ একক দশক শতক হাজার ওজত 22,230 কোটি টাকা এবং খ অংশ 6,480 কোটি টাকা। আচ্ছা, অধ্যাপকে উল্লিখিত রাফির শিক্ষকগণ কোন ঘটনার গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা করেছিলেন ব্যাখ্যা করো। আবার বলছে টিভিতে রাফির দেখা সারণীটির আলোকে তৎকালীন পাকিস্তানের উক্ত অংশদের প্রকৃত অবস্থা মূল্যায়ন করো। আমি যদি তোমাদের সাথে অফলাইন ক্লাসে থাকতাম, এখন ধরো সামনাসামনি যদি থাকতাম, আমি তোমাদেরকে এটা সলভ করতে দিতাম, বলতো তোমরা লেখো, আমি দাঁড়াই থাকতাম, তোমাদের দিয়ে লেখাইতাম এবং আমি খাতা চেক করতাম। কারণ এতক্ষণ ধরে যে আলোচনা হয়েছে, আমি একটু স্ক্রিন থেকে বাইরে গিয়ে বলি, তোমার বুঝতে সুবিধা হবে। যতগুলো আলোচনা আমরা করলাম তার আলোকে দেখো তো এই প্রশ্নটাকে সলভ করা যায় কিনা। আমরা ভাষা আন্দোলন নিয়েও কথা বলছি, বৈষম্য নিয়েও তো কথা বলছি, রাইট? দুটোর বিষয় আমাদের একদম প্যারালাল আলোচনা হয়ে গেছে অলরেডি, তাই তো? তো কোয়েশ্চেন হচ্ছে, জিজ্ঞেস করছে যে রাফি ফাল্গুনের কোনো এক দিবসে প্রভাত ফেরিতে অংশ নিতে স্কুলে আসে। কোনো এক দিবসে মানে 21শে ফেব্রুয়ারি। তার শিক্ষকগণ এদিনের সংঘটিত ঘটনার গুরুত্ব তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। মানে ভাষা আন্দোলনের গুরুত্ব এবং তাৎপর্য তারা তুলে ধরে আলোচনা করছে। আলোচনার পরে বলছে বিকেলে টিভির সংবাদে সে আবার এটা দেখছে, অর্থাৎ টিভিতে খবর যখন প্রচারিত হয়েছে তখন দেখানো হয়েছে যে আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের লোকজন কি নাটকটা করতো। বুঝছো কিনা? এটা বলা হয়েছে। এখন উদ্দীপকে উল্লিখিত রাফির শিক্ষকগণ কোন ঘটনার গুরুত্ব তাৎপর্য আলোচনা করেছিলেন? ভাষা আন্দোলন, যেটা বললাম, এটার জ্ঞান হলো এটা ভাষা আন্দোলন। এরপরে ব্যাখ্যা করো।
ভাষা আন্দোলন ব্যাখ্যা করবা, বাস এই জন্যই বলছিলাম। আমি লিখতাম না, আমি তোমাদের দিয়ে লেখাইতাম। শুরুতে একটু আলোচনা করে দিছি, এখন দেখছো সব প্রশ্ন তোমার গ্রিপে চলতেছে। টিভিতে রাফির দেখা সারণীর আলোকে তৎকালীন পাকিস্তানের উক্ত অংশদের প্রকৃত অবস্থা মূল্যায়ন করা। আর কি করবা? এটা হলো পশ্চিম পাকিস্তান, এটা পশ্চিম পাকিস্তান, আর এটা হলো পূর্ব পাকিস্তান। এখন দেখো 55 থেকে 60 এই 5 বছরে ক অংশের জন্য 500 কোটি টাকা খরচ করছে, আর খ অংশের জন্য 113 কোটি টাকা, মানে একেবারে ভিক্ষুকের অবস্থা। আবার 60 থেকে 65 পর্যন্ত এই অংশের জন্য খরচ হচ্ছে 2230 কোটি টাকা, ওখানে খরচ হচ্ছে 6480 কোটি টাকা। এটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্যের চিত্র, অর্থনৈতিক বৈষম্যের চিত্র। এখন নিচে দেখো প্রশ্নটা উচ্চতর দক্ষতা তোমার কাছে কি চাইছে? চাইছে টিভিতে রাফির দেখা সারণীর আলোকে তৎকালীন পাকিস্তানের উক্ত অংশদের প্রকৃত অবস্থা। প্রকৃত অবস্থা এখানের বরাদ্দ আর এখানের বরাদ্দ দেখায়, আর তারপরে কিভাবে তারা পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করছে সমস্ত কিছুতে এটার একটা কম্পারেটিভ আলোচনা দিলে আনসার শেষ। এরপরে আসো, ছবিটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ছবিতে তোমাদের পরিষ্কারই দেখতে পারার কথা। এখানে দেখো লেখা আছে হচ্ছে বাংলা আমাদের মাতৃভাষা, একটা প্ল্যাকার্ডে। ওখানে পেছনেটা লেখা আছে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এখানে লেখা আছে বাংলা হবে আমাদের রাষ্ট্রভাষা। এখানে লেখা আছে বাংলা ভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই। মানে এটা হচ্ছে ভাষা আন্দোলনের মিছিল। ওকে, এখন উদ্দীপক আমরা দেখলাম একটা ছবি। প্রশ্নে আসো, ছবিতে প্রদর্শিত আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। আল্লাহ, তো সহজ প্রশ্ন কোথায় আসছে? সকল বোর্ড 2018 সবার জন্য প্রশ্ন করছে। তো যে টিচার প্রশ্ন করছেন হয়তো খুব মুরব্বী মানুষ, মুরব্বী টিচাররা খুব নরম মনের হন, দয়াশীল হন। হ্যাঁ, তো এই জন্য সহজ প্রশ্ন করে দিছে। এরপরে উল্লিখিত আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশে যে ভূমিকা পালন করেছে তার মধ্যে 66 সালের 6 দফা 1970 সাল নির্বাচন সবচেয়ে উল্লেখযোগ্য। এই ব্যাপারে তোমার মতামত দাও। জাতীয়তাবাদের বিকাশ, শুরুতে জাতি এবং জাতীয়তাবাদ কেন আলোচনা করেছিলাম? ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, এবার কি কমন পড়েছে? দেখো, তাহলে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করার তেমন একটা সুযোগ নাই, এটা তোমার অতি সহজ প্রশ্ন। ছবিতে প্রদর্শিত আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা, মানে ভাষা আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা। এখন প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলন করছে কিরা? ছাত্ররাই তো করছে, তাই না? ভাষা আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। তুমি বলবা এটা যে ছাত্র আন্দোলন, ছাত্ররাই করছে ভাষা আন্দোলন, ভূমিকা আবার কিসের? ওরাই তো সব। মানে তমদ্দুন মজলিস, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্র রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ভাষা দিবস পালন, 52 20 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা আমতলায় বসে ডিসিশন নেওয়া যে কালকে আমরা কারফিউ উপেক্ষা করব, ছোট ছোট দলে বিভক্ত হয়ে মিছিল করব, বের হয়ে স্লোগান দিব, এক জায়গায় 10-12 জনের বেশি থাকবো না, যাতে করে অ্যারেস্ট করলে কম মানুষকে ধরতে পারে এক জায়গায়, বেশি জন ধরতে না পারে, এবং পরের দিন কারফিউ উপেক্ষা করে রাস্তায় বের হওয়া এবং গুলি খেয়ে ছাত্রদের আত্মদান। এই সব কিছু মিলে ছাত্রদের অবদানকে তুমি এখানে নিয়ে আসবা। উল্লিখিত আন্দোলন মানে ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশে যে ভূমিকা পালন করেছে, অর্থাৎ ভাষা আন্দোলন যে আমাদেরকে বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ করছে, আমাদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে, তার মধ্যে 66-র 6 দফা আর 70 নির্বাচন সবচেয়ে উল্লেখযোগ্য। ডেফিনেটলি, কারণ আমরা যখন 52 সালে একত্র হইলাম তার একটা ফলাফল ছিল 54 নির্বাচন। আমরা একত্র যে হয়েছি এটা বুঝাইছি। আর 6 দফা যখন ঘোষণা করা হইলো তখন সমস্ত মানুষ, পূর্ব বাংলার মানুষ বলছে আমরা এটার সাথে একমত, এটা আমাদের বাঁচার দাবি। আর 70 নির্বাচন তো একেবারে মনে করো যে পশ্চিম পাকিস্তানিদেরকে আকাশ উঠাই দেওয়া হয়েছে, কারণ তখন পূর্ব পাকিস্তানের জন্য কেন্দ্রীয় পরিষদে 169টা বরাদ্দ ছিল, আমরা পাইলাম 167টা। এরপরে প্রাদেশিক পরিষদে ছিল হচ্ছে 310টা, আর আমরা আমাদের জন্য নিলাম হচ্ছে 298টা। তাহলে এই হলো রেজাল্ট, বুঝছো? এটা 70 নির্বাচন। তাহলে বুঝে নাও আমাদের এই ভাষা আন্দোলনে তৈরি হওয়া জাতীয়তাবাদ পরবর্তীতে কিভাবে বাঙালিকে ইউনাইটেড করছে। এই জন্য শুরুতে বলছিলাম এই জাতির মধ্যে কোথাও একটা জেনেটিক্যাল ইস্যু সবার মধ্যে খুব প্রবল। এমনিতে দেখবা তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত দলাদলি ফলাদলি করে, কেউ নোয়াখালী, কেউ বরিশাল, হ্যাঁ, নানান লেভেলের একটা ভাগাভাগি আছে।
আবার জাতীয় ইস্যু যখন আসবে দেখবা সব আবার লুঙ্গি কাঁচা দিয়ে দাঁড়ায় যায়, খেয়াল করে দেখো। সো এটাই বলছিলাম তোমাদেরকে শুরুতে যে চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনা আমরা দেখলাম, তাই না, যে সামনে বিজিবি দাঁড়ায় আছে, পিছনে পাবলিক আসা লাঠি শুটে নিয়ে দাঁড়ায় গেছে। তো এরা তো দাঁড়ায় ছিল, আমার আমার এলাকা যেটা যদি ব্রাহ্মণবাড়িয়া হইতো সোজা কোপাই দিত, কোনো কথা নাই, তোমরা জানো এটা, রাইট? তোমরা জানো এটা, ওকে। তারপরে আসো, এক সময় এদেশে বিরোধী দলের নেতাদের পক্ষ থেকে রাজনৈতিক সংস্কারের জন্য প্রস্তাব উত্থাপন করেন। আমেরিকার যুক্তরাষ্ট্রের পদ্ধতির মতো মাত্র দেশরক্ষা বৈদেশিক সম্পর্ক বাদে সকল ক্ষমতা অঙ্গরাজ্যগুলোকে প্রদান করার জন্য তিনি দাবি জানান। এমনকি তার দাবির মধ্যে নিরাপত্তার জন্য রাজ্যগুলো সীমিত পরিসরে নিজস্ব বাহিনী গঠন করতে পারে বলে দাবি জানান। বুঝছো তো, মানে ঘুরে ফিরে 6 দফার দিকে নিচ্ছে। উল্লিখিত ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কোন ঘটনার সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো। তুমি কি মনে করো উক্ত দাবি বাঙালির জাতীয় চেতনার মূলে বিস্ফোরণ ঘটায়? যুক্তিসহ লিখো। একসময় দেশে বিরোধী দলের নেতাদের পক্ষ থেকে কিন্তু কথাটা ঠিক, নেতাদের পক্ষ থেকেই, কারণ পিছনে একটা ঘটনা আছে। লাহোরে যখন 66 সালে সম্মেলন হয়, এখানকার লোকেরা যখন সবাই যাবে, শেখ মুজিবুর রহমান সহ অন্যরা, তোমরা একটা মানুষের নাম শুনছো কিনা জানি না, ওনার নাম হচ্ছে তোফাজ্জল হোসেন মানিক মিয়া। তোফাজ্জল না কিন্তু নামটা, তোফাজ্জল হোসেন মানিক মিয়া। এই যে সংসদ ভবনের সামনে বড় রাস্তাটা আছে না, 8 লেনের, এটার নাম হচ্ছে তোমার মানিক মিয়া এভিনিউ। বুঝছো, 8 লেনের না, এটা তো আরো বেশি, এই পাশ মিলে মনে হয় 12 লেন। তো এটার নাম মানিক মিয়া এভিনিউ। উনি দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা, দেখবে ইত্তেফাকের নিচে লেখা আছে বড় করে বোল্ড কালিতে, প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া। উনি শেখ মুজিবুর রহমান সহ অন্যদের ডেকে বললেন, মুজিবর, উনি যেভাবে বলতেন আর কি, মুজিবর তোমরা তো যাইবা ওই জায়গায়, তাহলে গেলে কি বলবা আমাদের জন্য, কিছু জিনিস গবেষণা করে লিখে টেখে নিয়ে যাও। তখন নেতারা বসে এটাকে আলাপ আলোচনা করে ঠিক করেন, এবং এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইন্টেলেকচুয়াল পার্সন যারা, তারা পরামর্শ দেন এবং সেটাকে লিপিবদ্ধ করা হয়, আর শেখ মুজিবুর রহমান সেখানে গিয়ে সেটাকে উপস্থাপন করেন। তো 6 দফা কিন্তু কোনো একক মাথা থেকে আসে নাই, এটা বাস্তবতা। এবং এজন্যই পরবর্তীতে সব মানুষের কথা এখানে আসার কারণেই পূর্ব বাংলার সব মানুষ এটাকে আমাদের বাঁচার দাবি বলছে এবং এক বাক্যে এটাকে সমর্থন করছে। আসলে যেখানে ছিলাম সেখানে আবার যাই। একসময় দেশে বিরোধী দলের নেতাদের পক্ষ থেকে রাজনৈতিক সংস্কারের জন্য প্রস্তাব উত্থাপন করেন। আমেরিকার যুক্তরাষ্ট্রের পদ্ধতির মতো মাত্র দেশরক্ষা বৈদেশিক সম্পর্ক বাদে সকল ক্ষমতা অঙ্গরাজ্যগুলোকে প্রদান করার জন্য তিনি দাবি জানান। 6টা দফা আসলে কি ছিল এটা না বুঝলে তুমি এই কথা বুঝবা না। 1 নম্বরে বলা হয়েছিল পাকিস্তান হবে একটা ফেডারেশন। তো ফেডারেশন যদি হয় তার সরকারে তো 2টা লেয়ার হবে, তাই না? একটা হচ্ছে কেন্দ্র, আরেকটা হবে প্রদেশ, বুঝো কিন্তু। দ্বিতীয়তে আয়সা তিনি ক্ষমতার বন্টনটার কথা বলছেন। ক্ষমতার বন্টন মানে হচ্ছে কেন্দ্র কতটুকু ক্ষমতা পাবে আর প্রদেশ কতটুকু ক্ষমতা পাবে। ওই যে এখানে দেখো লেখা আছে আমেরিকার যুক্তরাষ্ট্রের পদ্ধতির মতো মাত্র দেশরক্ষা বৈদেশিক সম্পর্ক বাদে সকল ক্ষমতা অঙ্গরাজ্যগুলোকে দিয়ে দিতে বলেন। অর্থাৎ কেন্দ্রকে বলা হয়েছিল যে দেশরক্ষা, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, সেনা নৌ বিমান বাহিনী এটা দেখবে, প্লাস বৈদেশিক সম্পর্ক যেটা আছে পররাষ্ট্রনীতি এটা তারা দেখবে, বিদেশের সাথে কিভাবে রিলেশন ডিল করবে এটা হচ্ছে কেন্দ্র দেখবে, আর বাদ বাকি সমস্ত জিনিস প্রদেশ হ্যান্ডেল করবে। অর্থাৎ পূর্ব পাকিস্তান বা অন্যান্য প্রদেশ যেগুলো আছে তারা কে কার সাথে বাণিজ্য করবে, কত টাকা বাণিজ্য করবে, আয় কত ব্যয় কত, টাকা কোথায় খরচ করবে তাদের ব্যাপার। আমার কর রাজস্ব আমার, তোমার কর রাজস্ব তোমার, আমার ব্যাংকিং আমার, তোমার ব্যাংকিং তোমার, ব্যাপারটা অনেকটা এরকম। ধরো একজন ভদ্রলোকের 4টা ছেলে আছে, তো ভদ্রলোক বললেন 4 ছেলে বিবাহিত, তোমরা প্রত্যেকে আলাদা করে সংসার করো যাও, আর আমি আর তোমার আম্মা আমরা বুড়া বুড়ি আমরা এক জায়গায় থাকি, আমাদের 2জন কাজের লোক রেখে দাও, তোমাদের যেহেতু কাজের সূত্রে ধরো একজন সিলেট পোস্টিং, একজন চিটাঙ্গে পোস্টিং, একজন খুলনাতে পোস্টিং, ঈদের সময় খালি তোমরা আসবা, আয়সা ঢাকায় থাইকো, ধরো কাজের সূত্রে তোমরা দূরে থাকো। এখন তোমরা প্রত্যেকে কোটিপতি হও, ব্যবসা করো, চাকরি করো, কিন্তু মাস শেষে আমাকে আর তোমার মাকে প্রত্যেকে 20,000 করে টাকা দিয়ে দিবা, 4 জনে 4 কোটি 80,000। ব্যাপারটা অনেকটা এইরকম। 6 দফায় বলা হইলো যে কেন্দ্র দেশ রক্ষার বৈদেশিক সম্পর্ক দেখবে আর বাদবাকি সমস্ত ক্ষমতা প্রদেশ হ্যান্ডেল করবে। এখন বাদবাকি সমস্ত ক্ষমতা প্রদেশ হ্যান্ডেল করবে, এটা 2-এ বিবরণ দেওয়া হলো, ক্ষমতার বন্টনে বলা হলো। এখন 3 নম্বরে বাদবাকি ক্ষমতাগুলো কি, ব্যাংকিং নিয়ে বলা হইলো
2 অংশের জন্য কেন্দ্রীয় ব্যাংক থাকবে, আবার প্রদেশসমূহের একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকবে। হ্যাঁ, এবং এই কি বলে মুদ্রানীতির কথা বলা হইলো। একক মুদ্রাও থাকতে পারে, আলাদা মুদ্রাও থাকতে পারে 2 অংশের মধ্যে, তবে সহজে যেন বিনিময় করা যায় সেই ব্যবস্থা থাকা লাগবে। তারপরে বলা হইলো কর, রাজস্ব, আমদানি রপ্তানি। এই মুদ্রা প্লাস ব্যাংকিং, এটা এক জায়গায় বলা হয়েছিল, ব্যাংকিং প্লাস মুদ্রা। আর এখানে যা বলা হয়েছিল এটা 3, এটা 4, বলা হয়েছিল কর ও রাজস্ব। কর রাজস্ব, পূর্ব পাকিস্তান কত টাকা ট্যাক্স তুলবে তার ব্যাপার, সে কোথায় এটা খরচ করবে এটাও তার ব্যাপার। তবে কেন্দ্রকে ক্ষমতার কি বলে ব্যয় নির্বাহের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সব প্রদেশ দিয়ে দিবে। এখানে বলা হয়েছিল আমদানি রপ্তানির কথা, আমদানি রপ্তানি। এখন আমি যদি পাট বিক্রি করি এই টাকা আমার, পশ্চিম পাকিস্তান যদি কিসমিস বিক্রি করে এই টাকা তার, কোনো অসুবিধা নেই। আমার টাকা তাকে দেবো না, তার টাকা আমাকে দেবো না। তবে হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট রান করার জন্য নির্দিষ্ট পরিমাণ খরচ 2 পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। আর শেষে বলা হয়েছিল আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি আধা সামরিক বাহিনী প্রদেশগুলোর থাকবে। আঞ্চলিক নিরাপত্তা মানে এখন আমি পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তান ধরো, তখন বলা হয়েছে এখন আমার সাথে যদি মিয়ানমারের যুদ্ধ বাঁধে, সেন্ট্রাল কমান্ড আসতে, সেন্ট্রাল ফোর্স আসতে, তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইনস্ট্যান্ট আমাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা আধা সামরিক বাহিনী থাকবে, প্যারামিলিটারি ফোর্স থাকবে। প্যারামিলিটারি ফোর্স মানে হচ্ছে আধা সামরিক বাহিনী, আমাদের বিজিবির মতো। আর্মির অর্ধেক ট্রেনিং তাদের থাকবে, আর অর্ধেক ট্রেনিং দিলেই তারা আর্মি বা সেনাবাহিনীতে রূপান্তর হবে, এই টাইপের একটা ফোর্স থাকবে। আঞ্চলিক নিরাপত্তার জন্য যতগুলো প্রদেশ থাকবে সবগুলো প্রদেশের একটা করে আধা সামরিক বাহিনী থাকবে, আবার সবার তো একটা সম্মিলিত বাহিনী থাকবেই। এখন ওরা কি এসব মানবে নাকি? এটা মানলে কি আর বুঝতেই তো পারো, তাদের সাথে আমাদের বছরে একবার মাত্র সিটিং হওয়ার সুযোগ থাকে, সেটা হচ্ছে বাজেট কেন্দ্রীয় সরকারকে কে কত দিবে, অর্থাৎ আব্বাকে টাকা সন্তানেরা কত টাকা দিবে, এটা বছরের প্রথমে বসে নির্ধারণ করা, মাসে মাসে বাবাকে টাকা দিয়ে দেওয়া, এই তো কথাটা। তো বাজেট প্রণয়নের সময় সবাই একত্র বসে ডিল করবে কে কত টাকা দেবে কেন্দ্রীয় সরকারকে। এরপরে আমার সমস্ত কাজ আমার মতো করেই তো হবে, আমার কর, আমার আমদানি রপ্তানি, আমার সমস্ত কিছু আমার হাত দিয়ে চলবে, এটাই হচ্ছে সিস্টেম। তাহলে এই যে 1, 2, 3, 4, 5, 6, এই যে 6টা দফা ছিল, এই 6 দফাকে তারা এই জন্যই মানে নাই, কারণ 6 দফাকে মানলে অটো 5 বছরের মধ্যে আমরা এমনি স্বাধীন হয়ে যেতাম, অটো হইতাম। তো এই যে বলছে মাত্র দেশ রক্ষা ও বৈদেশিক সম্পর্ক বাদে সকল ক্ষমতা অঙ্গরাজ্যগুলোকে প্রদান করার জন্য তিনি দাবি জানান। এমনকি তার দাবির মধ্যে নিরাপত্তার জন্য রাজ্যগুলো সীমিত পরিসরে নিজস্ব বাহিনী গঠন করতে পারবে বলে দাবি জানান, মানে 6 দফা। এখন প্রশ্নে বলছে উল্লিখিত ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কোন ঘটনার সাথে সম্পর্কিত, মানে 6 দফার সাথে সম্পর্কিত, ব্যাখ্যা করো, ব্যাখ্যা দিয়ে দিবা। তুমি কি মনে করো উক্ত দাবি বাঙালির জাতীয় চেতনার মূলে বিস্ফোরণ ঘটায়, যুক্তি সহ লিখো। হ্যাঁ, অবশ্যই বাঙালির জাতীয় চেতনার মূলে বিস্ফোরণ ঘটায়, অর্থাৎ আমাদেরকে ইউনাইটেড করে, যুক্তি দিয়ে বলবা, যেটা এতক্ষণ ধরে ভাই আলোচনা করেছি ডিটেইল অনেকবার অনেকভাবে। এরপরে আসো আমরা অনুধাবন নিয়ে কথা বলবো, জ্ঞান নিয়ে কথা বলবো, এবং সবার শেষে এমসিকিউ নিয়ে কথা বলবো। একে একে চলো আমরা আগাই। আইয়ুব খান কেন মৌলিক গণতন্ত্র চালু করেন? 6 দফার উল্লিখিত রাজস্ব সংক্রান্ত প্রস্তাবটি লিখো বা ব্যাখ্যা করো। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন? পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা নগণ্য ছিল কেন? ব্যাখ্যা করো। যুক্তফ্রন্টের বিজয়কে ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করা হয় কেন? পাকিস্তান সরকারকে কিভাবে আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য করা হয়? 6 দফাকে কেন বাঙালির জাতির মুক্তির সনদ বলা হয়? ভাষা আন্দোলন কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়? এরপরে হচ্ছে জ্ঞানমূলক, অনেকগুলো জ্ঞান এবং দেন এমসিকিউ। এখন দেখো তো এই প্রশ্নগুলোর ম্যাক্সিমাম আলোচনা অলরেডি ভাইয়ার কথার মধ্যে আসছে না আসে নাই, এটাও খেয়াল করে দেখো। আমরা এগুলো নিয়ে আসছি, এখন পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম কথাবার্তা কিন্তু আমরা নিয়ে আসছি। কীভাবে নিয়ে আসছি তোমাদের একটু দেখাই। আইয়ুব খান কেন মৌলিক গণতন্ত্র চালু করেন? মৌলিক গণতন্ত্রটা একটু বুঝাই দিতে হবে, তাইলে তুমি বুঝে যাবা মূল কাহিনীটা কি।
আইয়ুব খান এসে বললেন যে এটা হলো ধরো পূর্ব পাকিস্তান, এটা হলো পশ্চিম পাকিস্তান, এখান থেকে 40K, এখান থেকে 40K, এরা হলো ভোটার, বুঝছো? এরা ভোটার, এরা কোথাকার ভোটার? এরা হলো স্থানীয় সরকারের ভোটার, স্থানীয় সরকারের প্রতিনিধি, মানে মেম্বার চেয়ারম্যান, সোজা কথা বুঝে নাও। উনি দেখলেন এ পাশের পূর্ব পাকিস্তানের 3-3.5 কোটি ভোটারকে ম্যানেজ করার থেকে 40,000কে ম্যানেজ করা সহজ, পশ্চিম পাকিস্তানও তাই করা সহজ। এই জন্য তিনি বললেন যে জনগণের ভোটে মেম্বার চেয়ারম্যানরা ইলেকশন নির্বাচিত হবে তারা, আর তাদের ভোটে সরকার প্রধান নির্বাচিত হবে। কত বড় বদমাইশ, চিন্তা করো। মানে সে ভোটের 2টা লেয়ার বানাইলো। সে যদি ওপেন ইলেকশন দেয় আর সব মানুষ যদি ভোট দেয়, তারা কেউ ভোট দেবে? এই জন্য সে এটাকে ফিল্টার করে কমায় ফেললো। বলল দুপাশ থেকেই তো স্থানীয় ইলেকশনে ভোট হয়, মেম্বার চেয়ারম্যান তারা নির্বাচিত হয়, তো মেম্বার চেয়ারম্যানদের ভোটে পরবর্তীতে সরকার প্রধান নির্বাচিত হবে। বলে এপাশ থেকে 40,000কে তিনি মৌলিক গণতন্ত্রী নামে তৈরি করলেন, এপাশ থেকে তৈরি করেন 40। এই 40 আর 40 80,000কে ম্যানেজ করে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। এখন তুমি বলো 80 লাখ ম্যানেজ করা সহজ না 80,000 ম্যানেজ করা সহজ? বুঝছো কাহিনীটা? এই সিস্টেমকে তিনি বললেন বেসিক ডেমোক্রেসি। ডেমোক্রেসি বললেন এই কারণে যে সাধারণ মানুষের ভোটে ইনারা নির্বাচিত হবেন, ইনাদের ভোটে সরকার প্রধান নির্বাচিত হবেন, সুতরাং এটাও তো ডেমোক্রেসি। আর বেসিক বললেন এই কারণে এটা আগে কেউ করে নাই, আমি করেছি এই জন্য। অথচ এটা না ছিল বেসিক, না ছিল ডেমোক্রেসি। বুঝতে পারলাম? এটা এক ধরনের ধোঁকাবাজি। পৃথিবীর যত সামরিক শাসন আছে, একেবারে আইয়ুব খান থেকে শুরু করে উগান্ডার ইদি আমিন পর্যন্ত, সমস্ত সামরিক শাসকের একটাই বৈশিষ্ট্য, এরা ক্ষমতা যখন নেবে বন্দুক দেখায় নেবে, জোর করে নেবে। নিয়ে এখন তো তোমার ওই আর্মির পোশাক পরে তো রাষ্ট্র পরিচালনা করা যায় না, তখন তারা কি করে? একটা নির্বাচন দেয়, সাজানো গোছানো নির্বাচন, নিজের মতো করে দেয়। দিয়ে ওই ইলেকশনে নিজেকে বিজয়ী দেখায়, বিজয়ী দেখায়, তারপরে বলে হ্যাঁ আমি ক্ষমতায় আসছিলাম জোর করে, এটা সত্য, কিন্তু এখন জনগণ আমাকে চাচ্ছে। বলে এবার সে সামরিক পোশাক খুলে বেসামরিক পোশাকে আইসা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয়ে দেশ চালায়। কিন্তু ঘটনা ওইটাই। বুঝছো কাহিনীটা? তো প্রশ্ন করছে তোমাকে আইয়ুব খান কেন মৌলিক গণতন্ত্র চালু করেন, তো তুমি বলবা যে মৌলিক গণতন্ত্রের আইডিয়াটাই ছিল হচ্ছে ত্রুটিপূর্ণ। সমস্ত মানুষকে উনি যেহেতু ম্যানেজ করতে পারবেন না, বা সবার ভোট বা সমর্থন তিনি পাবেন না, এই জন্য 40-80 হাজার মৌলিক গণতন্ত্রী তৈরি করে বা নির্বাচিত করে তিনি যেন ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে পারেন, সেই জন্য তিনি তার ক্ষমতার আসনকে পাকাপোক্ত করার জন্য করেন। তো তুমি এটাকে জ্ঞান লিখবে এরকম, আইয়ুব খানের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বা পাকাপোক্ত করার জন্য তিনি মৌলিক গণতন্ত্র চালু করেন। তারপরে মৌলিক গণতন্ত্রের সংজ্ঞা দিয়ে সেটার ওই লজিকের পক্ষে বক্তব্য দিয়ে দিবা, শেষ। অনুধাবনের প্রশ্নের সাইজ কতটুকু হবে? তোমাদের শুরুতে বলছিলাম একটা সৃজনশীল লেখার জন্য 21 মিনিট সময় পাবা। 21 মিনিটে তুমি 4.5 থেকে সর্বোচ্চ 5 পেজ লিখতে পারবে, এর বেশি না। তো জ্ঞানমূলক এক লাইনে বা একটা সেন্টেন্সে বা একটা ইনফরমেশনে, আর অনুধাবন 3 থেকে 5 লাইন, কোনো কোনো ক্ষেত্রে এটা 6 থেকে 7 লাইন হতে পারে সর্বোচ্চ। আর প্রয়োগ যেটা সেটা হইতে পারে 1.5 থেকে 2 পেজ, আর উচ্চতর দক্ষতা যেটা 2 থেকে 2.5 পেজ। অর্থাৎ হিসাব করে তুমি যখন মিলাইবা, আমি বললাম ওই যে বলছি 4.5 থেকে 5 পেজ সর্বোচ্চ, দ্যাট মিনস 21 মিনিট তার এগেইনস্টে তুমি কত লিখতে পারবা। আমাদের স্বাভাবিক লেখার যে গতি 3 থেকে 5 মিনিটে আমরা 1 পেজ লিখতে পারি, তাহলে 4 5 20, 4 পেজ হয়। ওখান থেকে বলেছি যেহেতু একটু প্যারা থাকে, স্পেস থাকে, বা কারো কারো লেখার গতি একটু বেশি, সেক্ষেত্রে বলছি 4.5 থেকে 5 পেজ, এর বেশি লিখবা না। আবেগ সংবরণ করো, বেশি লিখবা না, ভালো কথা লেখো। 6 দফার উল্লেখিত রাজস্ব সংক্রান্ত প্রস্তাবটি ব্যাখ্যা করো। ওই যে বলছিলাম কিছুক্ষণ আগে, প্রদেশসমূহ কর এবং রাজস্ব আদায় করবার ক্ষমতা সংরক্ষণ করে। মানে আমি কত টাকা কর রাজস্ব নেব এটা আমার ব্যাপার, কোথায় ব্যয় করবো এটা আমার ব্যাপার, তুমি করবে সেটা তোমার ব্যাপার। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন? ভাষা আন্দোলনের দাবি আদায় করার জন্য। পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা নগণ্য ছিল কেন? ব্যাখ্যা করো। নগণ্য করে রাখা হয়েছিল তাই। প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমাদেরকে 100-র মধ্যে কোনো জায়গায় 80 থেকে 95% পর্যন্ত তারা অকুপাই করতো। সামরিক বাহিনীতে আমাদের অবস্থা খুব খারাপ ছিল, অফিসার মাত্র 4% ছিল। তো প্রশাসনিক যে ব্যবস্থা ছিল সেখানে আমাদেরকে, আমাদের লোকেদেরকে নিয়োগ দেওয়া হইতো না, উচ্চ পদে যাওয়ার সুযোগ দেওয়া হইতো না, আমাদেরকে সেখানে বঞ্চিত করে রাখা হইতো। যুক্তফ্রন্টের বিজয়কে ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করা হয় কেন? ব্যালট হচ্ছে যেটার মধ্যে সিল মারা হয়, ভোট দেওয়া, ওইটা।
তো ব্যালট বিপ্লব বলা হয় এই কারণে 237 আসনের মধ্যে 223টা আসন মুসলমানদের যেটা ছিল সেগুলো সবগুলো পাওয়া যায় যুক্তফ্রন্ট। সো ব্যালট বিপ্লব এটা না হলে কোনটা ব্যালট বিপ্লব হবে বলো? পাকিস্তান সরকারকে কিভাবে আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য করা হয়? 69 গণ অভ্যুত্থানের আন্দোলনের মাধ্যমে। 6 দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয়? ব্যাখ্যা করে ফেলছি অলরেডি, দরকার নাই আর। ভাষা আন্দোলন কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় সেটাও ব্যাখ্যা করে ফেলেছি, তাই না? শুরুর দিকে একটু বেসিক বলে দেওয়ার কারণে দেখো খুব দ্রুত এগুলোর অ্যান্সার তুমি এখন নিতে পারছো। এরপর 69 গণ অভ্যুত্থান কি? বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি কি? বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে? যুক্তফ্রন্টের শিক্ষা সংক্রান্ত দফাটি লেখো। ভাষা আন্দোলনের উপর লেখা প্রথম কবিতার নাম কি? যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল? 21 দফার প্রথম দফা কি? সাধারণ প্রশ্ন সবগুলো। 69 গণ অভ্যুত্থান কি? তুমি বলবা যে আগরতলা মামলা প্রত্যাহার করে সবাইকে মুক্তি এবং আইয়ুব খানের পতনের জন্য পূর্ব বাংলায় যে বিশাল আন্দোলন হয়েছিল 1969 সালে, সেটি হচ্ছে 69 গণ অভ্যুত্থান। উত্তর শেষ। বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি কি? কোনো বড় রাষ্ট্রের কোনো অংশ যদি বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, তখন সেটা ভৌগোলিক এরিয়া যদি বিচ্ছিন্ন হতে চায়, তখন সেটাকে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি বলে। যেমন ভারতের মণিপুর 69-এ আমরা আলাদা হতে চাইছিলাম, স্পেনের বার্সেলোনা আলাদা হতে চাইছিল, যদিও পারে নাই। বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে? শুরুতে বলেছি। এখন যদি এটাকে যদি ডিফাইন করো তাহলে কি লিখবা? বলবা বাঙালি জাতির মধ্যে যে ঐক্যবদ্ধ ধারণা বা চেতনা, সেটাই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। অথবা জাতি হিসেবে যে মানসিক ধারণা বাঙালিকে ঐক্যবদ্ধ করেছে, সেই ধারণার নাম হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এরপর যুক্তফ্রন্টের শিক্ষা সংক্রান্ত দফাটি লিখো। ওই যে যুক্তফ্রন্টের 9 নম্বর দফায় বলা ছিল এটা, যে শিক্ষা অবৈতনিক এবং বাধ্যতামূলক করা হবে, প্লাস শিক্ষকদের ন্যায়সঙ্গত এবং ন্যায্য বেতন দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। ভাষা আন্দোলনের উপর লেখা প্রথম কবিতার নাম কি? কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা মাথায় রাখো। চট্টগ্রামের একজন কবি, তার নাম মাহবুবুল আলম চৌধুরী, উনি লিখেছিলেন এটা। কাঁদতে আসেনি, এগুলো তোমরা এমসিকিউতে পাবা। ফাঁসির দাবি নিয়ে এসেছে, যেহেতু দাবি কথাটা তো দীর্ঘকারে লিখছিলাম, আমার যদ্দূর মনে পড়ে। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। হ্যাঁ, ওনার বানান এটা দীর্ঘইকার, এখন তো রস্বইকার হয়ে গেছে সব, আমার তাই মনে পড়ে। আই মাইট বি রং, মিলে নিও। এখানে এই কৃষ্ণচূড়ার তলে যেখানে আমার ভাই রক্ত দিয়েছে, সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, ওই কবিতাটা। এরপরে হচ্ছে যুক্তফ্রন্ট সরকার, ও আরেকটা কথা আছে, ভাষা আন্দোলনের উপর লেখা প্রথম কবিতা ওইটা। প্রথম নাটক যেটা, প্রথম নাটক সেটা মুনীর চৌধুরীর লেখা কবর নাটক। এরপরে প্রথম উপন্যাস যেটা ভাষা আন্দোলনকে নিয়ে লেখা, ওটার নাম হচ্ছে আরেক ফাল্গুন, জহির রেহানের লেখা। আসছে ফাল্গুনে কিন্তু আমরা দ্বিগুণ হব, বিখ্যাত ডায়লগ ওটার। আর ভাষা আন্দোলনের উপরে প্রচুর সাহিত্য আছে, প্রচুর নাটক, উপন্যাস, গান, কবিতা, নানান কিছু আছে। তার মধ্যে ভাষা আন্দোলনের শ্রেষ্ঠ সাহিত্য বলা হয় এই নাটকটাকে, বলা হয় ভাষা আন্দোলনের শ্রেষ্ঠ সাহিত্য বলা হয় এটাকে, কবর নাটকটাকে। তোমরা চাইলে এটা পড়তে পারো। তোমরা একটু দুর্ভাগায় বলতে হবে, তোমাদের সহপাঠ এখন তোমরা বহিপীর পড়ো, আগে কবর নাটক ছিল তোমাদের পাঠ্য 9 10-এ, আমরা আমাদের সময় পড়ছি, অসাধারণ নাটক। এরপরে যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল? 56 দিন ক্ষমতায় ছিল। 21 দফার প্রথম দফা কি? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া। এটা কত জায়গায় আসছে দেখো। এরপরে আসো, স্মৃতির মিনার কবিতাটি কে রচনা করেন? আলাউদ্দিন আল আজাদ। স্মৃতির মিনার ভেঙেছে বন্ধু তোমার ভয় কি? আমরা 7.5 কোটি পরিবার খাড়া, আমরা 4 কোটি পরিবার খাড়া রয়েছি। তো এটা আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ। যুক্তফ্রন্ট কি? একটি রাজনৈতিক জোট। কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে? 1947। কটি দল নিয়ে যুক্তফ্রন্ট হয়েছিল? 5টি বলবা এখন। হ্যাঁ, এখন 5টি কথা বলবা। এরপরে কখন আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়? 1969 সালের 22 ফেব্রুয়ারি। কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? এই যে দারুণ প্রশ্ন। গঠিত হয়েছিল 1953 সালে।
ইলেকশন হয়েছিল 54 সালে। কবর নাটকের রচয়িতাকে জহির রেহান নাকি মনির চৌধুরী? মনির চৌধুরী। জহির রেহান হচ্ছে আরেক ফাল্গুনের রচয়িতা। 70 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে ভোটার সংখ্যা ছিল কত? 3 কোটির বেশি, 3.5 কোটি, 3 কোটি 80 কি 82 লাখের মতো। এখন দেখো এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো, এগুলো এমসিকিউ ফরম্যাটে তোমার যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে। কথা কি বুঝছো? সো এগুলোকে আবার জ্ঞানমূলকে রূপান্তর করা যায়। জ্ঞানমূলকগুলোর ফরম্যাটে এমসিকিউ, এমসিকিউগুলোর ফরম্যাট হচ্ছে জ্ঞানমূলক। এরপর আসো, পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নেয়? আরবি হরফে। আরবি আরবি আরবি। ওই ইতিহাস যদি শুনো, মানে একটা সরকার বা একটা প্রশাসন কত বেশি গবেট হইতে পারে, ওদেরকে না দেখলে বুঝবা না। ওরা বলছে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, প্রথমত বলছে। তারপরে বলছে রবীন্দ্রসঙ্গীত আরবিতে গাইতে হবে। তারপরে বলছে বাংলা লিখতে হবে উর্দুতে। মানে চিন্তা করতে পারো, বাংলা উর্দুতে কিভাবে, সরি বাংলা আরবিতে কিভাবে, উর্দুতে আরবিতে কিভাবে, অনেকের মাথায় এটা ঢুকবে না। যেমন দেখো, তোমরা অনেকে SMS লেখো না যে আমি তোমাকে মিস করছি। এই যে আমি তোমাকে মিস করছি, তাহলে ভাষাটা বাংলা, আলফাবেটটা ইংলিশ, এই তো কথাটা। ওইরকমই তারা বাংলা ভাষা লিখবে, তবে আরবি বর্ণমালা লিখতে প্রস্তাব করছিল। এখন বাংলা বর্ণমালা বা বাংলা ভাষার প্রতি তাদের এত বেশি অ্যালার্জির কারণ কি? আসলে কোনো কারণ নাই, হুদাই। তবে তারা যেটাকে যৌক্তিক পয়েন্ট হিসেবে দাঁড় করাতে চাইছিল সেটা হচ্ছে এই, তারা বলছিল যে বাংলা ভাষার সাথে সংস্কৃতের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, সংস্কৃতের প্রচুর শব্দ বাংলাতে আছে, আর সংস্কৃত হচ্ছে হিন্দুদের ধর্মীয় ভাষা, সুতরাং বাংলাও হিন্দুদের ভাষা, হিন্দুয়ানি ভাষা। মুসলমানের ভাষা আরবি আর ফার্সি, উর্দু, এইসব। কথা বুঝছো? অথচ এই মাথামোটারা ভুলে গেল আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলেছেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান। আল্লাহ বলতেছেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান। আল্লাহ বলতেছেন যে আমি মানুষের মুখে বায়ান বা ভাষা দিয়েছি। এখন আমি বাংলাদেশের কাউসার, আমি বাংলায় কথা বলি, ইন্ডিয়ার কেউ একজন হিন্দিতে কথা বলে, আমেরিকার কেউ একজন ইংলিশে কথা বলে, জার্মানির কেউ একজন জার্মান ভাষায় কথা বলে, পাকিস্তানের কেউ উর্দুতে কথা বলে। তাদের প্রত্যেকের মুখে ভাষা দিয়েছেন তো রব, সৃষ্টিকর্তা। খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান। আমি মানুষকে সৃষ্টি করে তারপরে তার মুখে জবান দিয়েছি, তাকে আমি কথা বলতে শিখাইছি। সো ভাষার আবার ধর্ম হয় কই থেকে? এটা সত্য যে মুসলমানদের ধর্মীয় ভাষা হচ্ছে আরবি, তা আরবিতে তো তারাও কথা বলতো না, তারা তো উর্দুতে কথা বলতো। কথা বুঝছো কিনা কথাটা? এজন্য সব ভাষাই তো মানুষের মুখে আল্লাহ দিয়েছেন। এজন্য আব্দুল হাকিম লিখেছেন, যে দেশে যে বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। বঙ্গবাণীতে তোমাদের সাথে এগুলো নিয়ে কথা হবে। যেখানের যেই দেশের যেই মানুষ যে ভাষাতেই কথা বলুক না কেন, সেই ভাষাটাই সৃষ্টিকর্তা বোঝেন, এটাই বলা হয়েছে। কারণ সৃষ্টিকর্তা তো মানুষের মুখে ভাষা দিয়েছেন। অথচ মাথামোটার গোষ্ঠী এরা বলছিল যে আরবিতে লিখতে হবে, বাংলা। চিন্তা করতে পারো? এরপরে দেখো, স্মৃতির মিনার কি? স্মৃতির মিনার একটা কবিতা, আমরা মাত্র যেটা পড়লাম আলাউদ্দিন আল আজাদের, এই যেখানে বলছিলাম স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন কে? আলাউদ্দিন আল আজাদ। এরপরে হচ্ছে কবর নাটকটির রচয়িতা কে? কবর নাটকের রচয়িতা হচ্ছে ডক্টর মনির চৌধুরী, এবং এটা উনি রচনা করেন জেলে বসে। বুঝছো? জেলে বসে এটা লেখেন এবং জেলে ওখানে কয়েদিদের দিয়ে অভিনয় করান। 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়, যেসব বুদ্ধিজীবীরা জেলে ছিলেন তার মধ্যে মনির চৌধুরী একজন। উনি কিন্তু আবার পরবর্তীতে 1971 সালের 14 ডিসেম্বর যে শহীদ বুদ্ধিজীবী তাদের মধ্যে একজন, তাকে ওই সময় ধরে নিয়ে হত্যা করা হয়। তো 52 ভাষা আন্দোলনের সময় তিনি জেলে বন্দী ছিলেন এবং জেলে বন্দী অবস্থায় কবর নাটক লিখেন, এবং প্রথমে জেলের মধ্যে এটা মঞ্চস্থ হয়, অভিনীত হয়। ভাষা আন্দোলনের শ্রেষ্ঠ সাহিত্য। দেখো কত জায়গায় আসছে এই প্রশ্ন। বাঙালির নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে অবদান রাখে কোনটি? ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 6 দফা। নিজস্ব জাতিসত্তা, তো জাতিসত্তা মানে জাতীয়তাবাদের প্রশ্ন, দ্যাট মিনস এটা ভাষা আন্দোলন, মানে আমাদের ইউনাইটেড করা, আমাদের সবাইকে একটা চেতনায় আবদ্ধ করে ফেলা, আমরা যে জাতি, এই অনুভূতি আমাদের মধ্যে প্রথমবার পুশ করা, এটা ভাষা আন্দোলন থেকে হয়েছে। এরপরে হচ্ছে আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতাকে? আরেক ফাল্গুনের রচয়িতার নাম হচ্ছে জহির রেহান। আচ্ছা, তোমার প্রশ্ন করতে পারো ভাই, বিজিএস আরেক ফাল্গুন, কবর, স্মৃতির মিনার, এগুলো নিয়ে কথা হচ্ছে কেন? শোনো তাইলে, ভাষা আন্দোলন
পরবর্তী একটা সাংস্কৃতিক বিপ্লব ছিল আমাদের এখানে, হ্যাঁ, এটা মাথায় রেখো। একটা সাংস্কৃতিক বিপ্লব, ওই সাংস্কৃতিক বিপ্লবেরই রেজাল্ট হচ্ছে এটা। প্রচুর পরিমাণে তখন লেখা হয়েছে। এই যে আমরা বলছি আমার ভাই রক্তের আগুন 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রচুর সাহিত্য লেখা হয়েছে, এখন পর্যন্ত লেখা হচ্ছে। কথা কি বুঝাতে পারলাম? ওই যে শওকত ওসমানের আর্তনাদ থেকে শুরু করে প্রচুর লেখা, নাটক, উপন্যাস, গান, কবিতা, গল্প ইত্যাদি ইত্যাদি। সো ভাষা আন্দোলন পরবর্তী সময়ে আমাদের কালচারাল গ্রাউন্ডে যে বড় ধরনের পরিবর্তন সাধিত হয়েছিল তার অংশ হিসেবে তোমাদের বইতে আলোচনাগুলো আসছে। এরপর 54 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্ট কতটি আসন লাভ করে? 223টা, তোমাদেরকে ভাই লিখে দিছে এটা একাধিকবার। তারপরে তমদ্দুন মজলিস প্রতিষ্ঠানটি গড়ে তোলেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক আবুল কাশেম, ডক্টর মোহাম্মদ এনামুল হক, ডক্টর মুনির চৌধুরী, অধ্যাপক আবুল কাশেম। তবে এই তমদ্দুন মজলিস থেকে পরবর্তীতে একটা ছোট্ট বই বের করা হয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এটা পুস্তিকা, ছোট বই হলে সেটাকে পুস্তক না বলে পুস্তিকা বলে। ওই পুস্তিকার একজন অন্যতম রাইটার ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখো এই প্রশ্নের লেজের অবস্থা দেখো। বরিশাল বোর্ড 24, ঢাকা বোর্ড 23, 16, রাজশাহী বোর্ড 20, 15, চিটাং বোর্ড 19, দিনাজপুর বোর্ড 15। এটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি, তমদ্দিন না, এটা তমদ্দুন। তমদ্দুন আরবি শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতি, এবং এই প্রতিষ্ঠানটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা সংগঠন ছিল, ভাষা আন্দোলনের জন্য তৈরি করা প্রথম সংগঠন এটা। পাকিস্তানের মোট কত শতাংশ বাঙালি ছিল? 56% বাঙালি ছিল। বাংলা ভাষা ব্যবহারকারী মানুষের সংখ্যা ছিল 56%। এরপরে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল পাকিস্তানের পশ্চিম অঞ্চলে। সেনাবাহিনীর মাত্র 4% সদস্য ছিল বাঙালি। সামরিক বাহিনীর জন্য বাজেটের বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে। অনুচ্ছেদে পাকিস্তানের শাসক গোষ্ঠীর কোন বৈষম্যের দিকটি ফুটে উঠেছে? অর্থনৈতিক, সামরিক, প্রশাসনিক, রাজনৈতিক। দেখো, সেনাবাহিনীর 4% সদস্য বাঙালি ছিল। সামরিক বাহিনীর জন্য বাজেটের বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে। বাঙালি ছিল 4%, এটা প্রশাসনিক। সামরিক বাহিনীর বাজেটের বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে, এটা অর্থনৈতিক। এখন অপশনে দুটাই আছে। দেখো, এখানে অর্থনৈতিক বৈষম্যটাও আছে, প্রশাসনিক বৈষম্যটাও আছে। এখন আমরা উত্তর নিব কোনটা? ভালো উত্তর প্রশাসনিক। কারণ পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সমরাস্ত্র কারখানা পশ্চিম পাকিস্তানে ছিল, এটা একটা প্রশাসনিক ডিসিশন। 4% সদস্য বাঙালি ছিল, এটা প্রশাসনিক ডিসিশন। তার সাথে অর্থনৈতিক বিষয়টা জড়িত, সবকিছুর সাথে ইকোনমি আছে, তবে ভালো উত্তর হবে প্রশাসনিকটা নেওয়া। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর মানে আগের উদ্দীপক। উক্ত বৈষম্যের বাস্তব ফল, পশ্চিম পাকিস্তান অরক্ষিত সীমান্ত না, তারা অরক্ষিত ছিল, অরক্ষিত ছিলাম আমরা। পূর্ব পাকিস্তান অরক্ষিত ভূখণ্ড, ইয়েস। পূর্ব পাকিস্তানের জনগণের নিরাপত্তাহীনতা, ইয়েস। তাহলে 2 আর 3 এখানে ভালো উত্তর, আমরা 2 আর 3 নিয়ে নিলাম, সি নিয়ে নিলাম। কুমিল্লা বোর্ডের প্রশ্ন, 21 দফা জনগণের কাছে কি হিসেবে স্বীকৃত হয়? সংবিধান, রায়, দলিল, স্বার্থ রক্ষার সনদ। এটা 1954 সালের ঘটনা, এটা জনগণের স্বার্থ রক্ষার সনদ। এরপর 21 ফেব্রুয়ারি 144 ধারা জারি করা হয় মিছিল বন্ধ করতে হচ্ছে, সভা সমাবেশ বন্ধ করতে, ভাষা আন্দোলনকে বন্ধ করতে। কোনটাকে বাদ দিতে পারবা এখান থেকে যদি হিসাব করো? 144 ধারা জারি করা হয়েছিল মিছিল বন্ধ করতে, সভা সমাবেশ। আচ্ছা, 144 এর মানে হচ্ছে একসাথে তুমি 3 জনের বেশি মানুষ একত্র হতে পারবে না, মানে মিছিল করতে পারবে না আর সভা সমাবেশ করতে পারবে না। আন্দোলন বন্ধ করা ছিল মূল টার্গেট, বাট বই থেকে যদি কোট করো তাহলে উপরে দুইটা হচ্ছে উত্তর। মিছিল এবং সভা সমাবেশ বন্ধ করার জন্য 144 ধারা জারি করা হয়েছিল, ওই ধারার পেছনের ঘটনা ছিল এটা। তমদ্দুন মজলিস কি ধরনের সংগঠন? বারবার বলছিলাম, দেখো কত লম্বা লেজ, কত জায়গায় আসছে এই প্রশ্ন, রিসেন্ট প্রবণতা আছে, 2400 আসছে এই প্রশ্নটা। সাংস্কৃতিক সংগঠন ছিল এটা। ভাষা আন্দোলনের কারণ কি? উর্দুকে রাষ্ট্রভাষা করা, রাষ্ট্রভাষা বাংলা রক্ষা করা, আর যাব কই? বাংলাকে আন্তর্জাতিক ভাষা করা না, রাষ্ট্রভাষা বাংলা রক্ষা করা, এটা ছিল মূল টার্গেট। আমরা পরবর্তীতে বাংলার আন্তর্জাতিক সম্মান পাইছি, সেটা ভিন্ন কনটেক্সট। কিন্তু 52 সালে বাংলা ভাষা রক্ষা করার জন্যই ভাষা আন্দোলন হয়েছিল। নিজ বিদ্যালয়ে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে 10ম শ্রেণীর ছাত্র রাফি ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য রাখে। রাফির বক্তব্যের মাধ্যমে কোন দায়িত্ববোধটি ফুটে উঠেছে? সংবিধান অনুযায়ী চলা, দেশের প্রতি ভালোবাসা, অন্য সংস্কৃতির প্রতি ভালোবাসা, সরকারের দেয়া আদেশ মান্য করা, দেশের প্রতি ভালোবাসা। 6 দফা পূর্ব বাংলার মুক্তির সনদ কারণেতে রাজস্ব আদায়ের ভার কেন্দ্রের উপর দেওয়ার দাবি ছিল। পূর্ব বাংলা নিজেদের শাসন প্রতিষ্ঠা করার দাবি ছিল।
নিজেদের নিরাপত্তা নিজেদের রক্ষা করার দাবি ছিল এই দুইটা। কারণ রাজস্ব আদায়ের ভার কেন্দ্রের উপর দেওয়ার দাবি ওই জায়গায় ছিল না। তাহলে নিচের দুইটা যদি নেই তাহলে কততে আছে? 2 এবং 3 সিতে আছে। গণপরিষদের ভাষা হিসাবে উর্দু ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি কে জানান? ধীরেন্দ্রনাথ দত্ত। বইতে একদম ডিরেক্ট বলা আছে। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বরে। বুঝছো? এই জ্ঞানীগুণী মানুষ সব ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বর। যারা ব্রাহ্মণবাড়িয়ার লোক আছে তারা চিনো। শহর থেকে দক্ষিণ দিকে গেলে কুমিল্লা যে রোড ওটা ধরে গেলে বিজেশ্বর গেলে দেখবা ধীরেন্দ্রনাথ দত্ত তোরণ নাম একটা বড় গেট আছে হাইওয়ের ডান পাশে, ওই দিক দিয়ে ঢুকতে হয়। এরপরে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের প্রতি আস্থার বহিঃপ্রকাশ ঘটে সামরিক শাসনে, ভাষা আন্দোলনে, প্রাদেশিক নির্বাচনে। সামরিক শাসনে তো আর হবে না, বাকি দুইটা হবে। তাহলে 2 এবং 3 ভালো উত্তর। জনগণ সকল ক্ষমতার উৎস এটা প্রমাণিত হয় আগরতলা মামলায়, 6 দফা আন্দোলনে, মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠায়, 54 প্রাদেশিক নির্বাচনে কারণ ভোট দেওয়ার ব্যাপার আছে, এই জন্য এটা হবে ভালো উত্তর। পূর্ব পাকিস্তানের উন্নয়ন ব্যাহত হয় শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে, ঠিক। পূর্ব পাকিস্তানের জন্য কম অর্থ বরাদ্দের জন্য, ঠিক। কম আমদানি ও রপ্তানি করার কারণে, এটা নেওয়া যাচ্ছে না, উপরের দুইটা। কোনটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন? ভাষা আন্দোলন, এটাই ভালো। এরপরে যুক্তফ্রন্টের 21 দফার অন্তর্ভুক্ত দফা কোনটি? সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা, শাসন বিভাগ বিচার বিভাগ থেকে পৃথক করা, ভাষার প্রশ্নে গ্রেফতারকৃতদের মুক্তিদান, অত্যাচারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিবৃতি দান। শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা। শাসন বিভাগ বিচার বিভাগ কেন পৃথক থাকতে হবে? তোমাদের যখন পরিণতি পড়াবো, তোমাদের ভূগোল অংশের পরে অংশটা যখন আছে রাষ্ট্র নাগরিকতা আইন, বাংলাদেশ সরকারের অঙ্গ বিভাগ সমূহ যখন আসবে, ওই আলোচনাগুলোতে এগুলো তোমাদেরকে ডিটেইলে ধরাই দেবে ইনশাল্লাহ। 1969 সালে গণ অভ্যুত্থান সৃষ্টিতে কোন আন্দোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? 69-এর গণ অভ্যুত্থান সৃষ্টিতে 6 দফা, 8, 11, 21, এখান থেকে যদি উত্তর নিতে হয় 11 দফা, কারণ 11 দফার একটা দফা ছিল হচ্ছে 6 দফা। 11 দফার একটা দফায় বলা ছিল 6 দফা মানতে হবে, বুঝতে পারছো? 11 দফা ছিল একটা কম্বিনেশন আর কি। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? দুটি দেশভিত্তিক, ধর্মভিত্তিক, রাষ্ট্রভিত্তিক, জাতিভিত্তিক। জাতিভিত্তিক আসো একটু বোঝাই দেই, এটা নিয়ে আলোচনা না করলে হবে না, এটা আর একটু বিস্তারিত বোঝাইতে হবে। আচ্ছা, দুটি ধর্ম, দুটি জাতি। আচ্ছা, আমি কনসেপ্টটাতে অ্যান্সারে পরে আসি, রাখো। এটা ধর্মভিত্তিকও হবে, জাতিভিত্তিক হবে। দ্বিজাতি তত্ত্ব মানে টু নেশনস ছিল ধর্মের দিক থেকে, এর উত্তর ধর্ম। তো কিভাবে অ্যান্সারটা নিব আমরা, তার আগে একটু আলোচনা করে আসি। আসো আমি আলোচনার দিকে যাই। একটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, আর একটা হচ্ছে লাহোর প্রস্তাব। উত্থাপক মোহাম্মদ আলী জিন্নাহ, উত্থাপক শেরেবাংলা। সময় 1939, সময় 1940 সালের 23 মার্চ। এখানে বলা হয়েছিল স্টেট, এখানে বলা হয়েছিল স্টেটস, প্লুরাল। সংক্ষেপে এখান থেকে পার্থক্যগুলো বুঝে নিতে পারবো আশা করি। দেখো ব্যাপারটা কেমন। মানে 2, যখন 35 সালের ভারত শাসন আইন হলো, মোটামুটি ক্লিয়ার, ব্রিটিশরা চলে যাবে। তখন চলে গেলে পুরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান, বাংলাদেশ বলতে যে এরিয়াটাকে বোঝায়, এখান থেকে ব্রিটিশরা চলে গেলে রাষ্ট্র এখানে কয়টা হবে? একটা না, দুইটা না, তিনটা, এটা নিয়ে আলোচনা হচ্ছে। তখন মোহাম্মদ আলী জিন্নাহ প্রস্তাব দিলেন, উনি বললেন পুরা ভারতে আপনি যেদিক থেকে দেখেন না কেন, হিন্দু এবং মুসলমান দুইটা আলাদা জাতি, ভালো মতো বুঝবা। সুতরাং তাদেরকে যদি আপনারা একটা রাষ্ট্রে রেখে যান, ব্রিটিশদের আপনাদের 200 বছরের ইতিহাসের হিস্ট্রি বলে যে তারা তাদের মধ্যে মারামারি করছে, সুতরাং তাদেরকে দুইটা আলাদা রাষ্ট্রে রাখবেন। অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের যে ভাগাভাগির কথা উনি বললেন ধর্মের বেসিসে ভাগ হবে। যেহেতু মুসলমান আর হিন্দু দুইটা আলাদা ধর্মের মানুষ আছে, আলাদা জাতি, আলাদাভাবে রাষ্ট্র হবে। অর্থাৎ তিনি মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাইলেন, মানে তিনি মুসলমানদের জন্য স্টেট চাইলেন, আলাদা স্টেট। 40-এ লাহোর প্রস্তাবে শেরেবাংলা বললেন, ভালো মতো বুঝবা। যেহেতু ভারত ভাগ হয়ে যাবে ধর্মের ভিত্তিতে, ধর্মকে বেস করে যেহেতু ভারতকে ভাগ করা হবে, সেহেতু যেখানে যে ধর্মের মানুষ বেশি সেখানে সেই ধর্মের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র দিতে হবে। যেহেতু ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছে, তাহলে যেখানে যে ধর্মের মানুষের সংখ্যা বেশি সেখানে সেই ধর্মের মানুষের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র দিতে হবে। এটা ছিল শেরেবাংলার কথা।
অর্থাৎ ছেলেবেলার কথা মানলে ধরো এখানে হচ্ছে মুসলমান বেশি, মাঝখানে এই জায়গায় হিন্দু বেশি, আবার এই জায়গায় ধরো মুসলমান বেশি, অর্থাৎ এটা পশ্চিম পাকিস্তান, এটা পূর্ব পাকিস্তান, এটা ইন্ডিয়া, এখন সবটা তো এক। তো শেরেবাংলা বললেন ধর্মের ভিত্তিতে যদি ভাগ করতে হয় তাহলে যেখানে যে ধর্মের মানুষ বেশি, এখানে মুসলিম বেশি, এখানে মুসলিম বেশি, এখানে হিন্দু বেশি, আমার এইদিকে তাকায় থাকো, যেখানে যে ধর্মের মানুষ বেশি সেখানে তাদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র। দ্যাট মিনস উনি চাইলেন স্টেটস মুসলমানদের জন্য, এখানে হোক একটা, এখানে হোক একটা। অর্থাৎ লাহোর প্রস্তাব মানলে আমরা 1947 সালের ভাগাভাগির সময় পাকিস্তানের অংশ হিসেবে স্বাধীনতা লাভ করি না, আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বাধীনতা পাই। 47-এ আমরা আলাদা রাষ্ট্র হয়ে যাই লাহোর প্রস্তাব মানলে। কিন্তু জিন্না সাহেব যে ব্রিটিশদেরকে বলছে যে হক সাহেব যে বলেছেন স্টেটস, ওখানের এসটা ছাপার ভুল, এটা মিসপ্রিন্টিং, এটা স্টেট হবে, আমরা আলাদা রাষ্ট্র চাই না, আমরা মুসলমানদের জন্য একটা রাষ্ট্র চাই, আমরা মুসলমান ভাই ভাই একসাথে থাকবো। তো ব্রিটিশরা দেখলো যে এক জায়গায় রেখে গেলে ভালো, মারামারি করবে, এটা ভালো, কারণ দুই রাষ্ট্রের মধ্যে 2000 কিলোমিটারের দূরত্ব হবে পাকিস্তানের এই অংশ আর এই অংশের মাঝে, মাঝখানে তো ইন্ডিয়া, এবং তাদের মাঝে একমাত্র ধর্ম ছাড়া আর কোনো মিল নাই, জাতিতে, খাদ্যাভ্যাসে, কালচারে সব কিছুতে আলাদা। সুতরাং তারা আবার মারপিট করবে, আমরা দূর থেকে দেখব, তারা সেটাই করলো, দেখলো, এবং ফলাফল হইল 47 থেকে 71, 24 বছরের মারপিটের সংসার এবং অবশেষে ডিভোর্স। বুঝছো কাহিনীটা? এই হলো দ্বিজাতি তত্ত্ব আল্লাহর প্রস্তাবের পার্থক্য। এই জন্য দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝো? দুটি ধর্মভিত্তিক, দুটি জাতিভিত্তিক বলাটা ভুল হবে না, তবে যেহেতু এটা করার বেস ছিল ধর্ম, দুইটা জাতিকে তিনি ভাগ করেছিলেন ধর্মকে বেস করে, এই জন্য এটা উত্তর আমরা নিতে পারি চাইলে, এটাই ভালো হয়। পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 70, এর আগে আর হয় না। 70 সালের কত তারিখে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 70-এর ডিসেম্বর মাসের 7 তারিখে হয়। দক্ষিণ দিকে আমাদের উপকূলীয় এলাকায় কিছু কিছু এলাকায় ঘূর্ণিঝড় হয়েছিল, গোর্কি নামে একটা ঝড় হয়েছিল, 5 লাখ মানুষ মারা গেছিল ওই ঝড়ে। তো ওই ঝড়ের কারণে দক্ষিণের কিছু এলাকাতে 71 সালের জানুয়ারির 17 তারিখে ভোট গ্রহণ হয়েছিল, বুঝছো, কিছু কিছু এলাকায়। এরপরে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ব্যবস্থার লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার, দুর্নীতি দূর, শাসন ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সামরিক শাসন দীর্ঘস্থায়ী করা, যেটার ব্যাখ্যা তোমাদেরকে কিছুক্ষণ আগে ভাইয়া দিয়ে দিছি। কার পিতা প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন? আবুল বরকত শফিউর সালাম রফিক, শফিউর রহমানের পিতা, শফিউরের পিতা প্রথম শহীদ মিনার উদ্বোধন করেছিলেন। বাঙালি জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটে ঐতিহাসিক কোন ঘটনার মধ্য দিয়ে? জাতীয়তাবাদের বহিঃপ্রকাশের কথা বলছে তো। 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 71 সালের 7 মার্চের ভাষণ। এখান থেকে নিলে 66, 69, 70-এর মধ্যে সব থেকে ম্যাসিভ পরিসরের প্রকাশের কথা বলছে ভোটের বিপ্লব, সুতরাং 70 ভালো উত্তর। সবগুলোর মধ্যেই আছে কিন্তু 70 ভালো উত্তর। এ দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জনাব এক্স একটি কমিটি তৈরির ঘোষণা দেন, তিনি উক্ত কমিটির সদস্য হন এবং এই কমিটির অধীনে যুদ্ধটিকে সফলতার পথে পরিচালনা করেন। তোমার পাঠ্য বইয়ের কোন রাজনৈতিক নেতাটি জনাব এক্স এর মতো? তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর এইচ.এম. কামরুজ্জামান। এটা তাজউদ্দিন আহমেদ, অর্থাৎ মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে। জাতীয়তাবাদ বলতে বোঝায় জাতীয় চেতনা, জাতীয় ঐক্য, জাতীয় পরিচয়, জাতীয় ঐতিহ্য। জাতীয় চেতনা, ঐক্য, পরিচয়, ঐতিহ্য। এখন উত্তর যে কই থেকে নিব এমন এক জায়গায় নিয়ে গেছে। জাতীয় চেতনার ভিত্তিতে ঐক্য তৈরি হয়। জাতীয়তাবাদ একটা চেতনা, এটা জাতীয় চেতনা ঠিক বলা যায় না, জাতীয়তাবাদ একটা চেতনার নাম, এটা জাতীয় ঐক্য তৈরি করে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই গানটির গীতিকার ও সুরকার কে ছিলেন? আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, কথায় কথায় শিকল পরায় আমার পায়, এটা। 21 দফার প্রথম দফা, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা, এটা ছিল প্রথম দফা। এরপরে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কখন? 1947 সালের 14 আগস্ট, 15 আগস্ট। যেহেতু 14, 15, 23, 7 এগুলো বলা আছে, ব্রিটিশ শাসনের অবসান, পাকিস্তান রাষ্ট্র তৈরি হয় 14 আগস্ট, এটা ভালো উত্তর। আর ইন্ডিয়া তৈরি হয় 15 আগস্ট, এটা তো আর নাই অপশানে। এটা মূলত কিন্তু আগের দিন পরের দিন না, এক রাতের ঘটনা। 12টার আগে 12টার পরে, 12টার আগে পাকিস্তানের স্বাধীনতার ঘোষণাটা করা হয়, আর 12টার পরে করা হয় হচ্ছে ইন্ডিয়ারটা, এই জন্য 14 আর 15 হয়েছে। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক কবিতাটির পটভূমি কি? শহীদদের স্মৃতি রক্ষা, শাসকের প্রতি হুমকি, ছাত্র হত্যার প্রতিবাদ, সাহসী মনোভাব, ছাত্র হত্যার প্রতিবাদ, 1952 সালের ভাষা আন্দোলন।
এরপরে ধীরেন্দ্রনাথ দত্ত কত তারিখে পাকিস্তান গণপরিষদে বাংলা ব্যবহারের দাবি করেন? 25 ফেব্রুয়ারি 48। এটাই তো 25 ফেব্রুয়ারি 1948। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন কত তারিখে? খাজা নাজিমুদ্দিন কিন্তু বাঙালি ছিল, কিন্তু জঙ্গলিগিরি করছে। 26 জানুয়ারি 1952। বর্ধমান হাউসের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে বাংলা একাডেমি, এটা তখন নাম ছিল বর্ধমান হাউস। এবং 1954 সালে যুক্ত ফ্রন্টের 21 দফার একটা দফাতে বলা ছিল এটা, যে এটা গভর্নরের বাসভবন ছিল তখন, যে গভর্নর এত বড় বাড়ি তার লাগে না, এটাকে প্রথমে হোস্টেল ছাত্রদের জন্য এবং পরে বাংলা ভাষার গবেষণার জন্য প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। অর্থাৎ ওইটা পরবর্তীতে বাংলা একাডেমি হয় 55 সালে। এটা অন্যদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার প্রশ্ন। আচ্ছা, তারপরে আসো, শেরেবাংলা ফজলুল হক কোন দলের নেতা ছিলেন? কৃষক শ্রমিক পার্টি, কৃষক প্রজা পার্টি। কি একটা পেস লাগাছে দেখছো? তোমাদের বলছিলাম না এই প্রজা পার্টিটাই পরে শ্রমিক পার্টি হয়েছিল, তো ভালো নাম হচ্ছে এটা, কৃষক শ্রমিক পার্টি। মনে করে দেখো ভাইয়া, প্রজা লিখতে লিখতে বলছিলাম ওটাই শ্রমিক। আচ্ছা, একই জায়গায় দুইটা অপশন দেওয়ার আসলে কোনো মানে হয় না, দিছে কি করবা, প্রশ্নটাকে একটু ট্রিকি করার জন্য করা আর কি। 56 সালে সংবিধান বাতিল করেন আইয়ুব খান, ইয়াহিয়া খান, ইস্কান্দার মির্জা, গোলাম মোহাম্মদ। 56 সালে সংবিধানকে বাতিল করেছিলেন ইস্কান্দার মির্জা। 47-এর পর পাকিস্তান রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে যে ধারা লক্ষ্য করা যায় তা হলো পাকিস্তানের অনুগত রাজনৈতিক দল, পূর্ব বাংলার স্বার্থ রক্ষার জন্য সোচ্চার রাজনৈতিক দল, সাম্যবাদী আদর্শের রাজনৈতিক ধারা। তো সবই তো আমরা 47-এর পরে ওই জায়গায় প্রত্যেকটাকে আমরা পাই। 47 পরবর্তী সময়ে সবগুলোই এদেশের রাজনীতিতে ছিল। 58 সালের কত তারিখে আইয়ুব খান ক্ষমতা দখল করেছিলেন? 25 অক্টোবর, 26, 27, 28 অক্টোবর। আইয়ুব খান ক্ষমতা নিয়ে নিয়েছিলেন 27 অক্টোবর। এরপরে 1966 সালে পাকিস্তান প্রশাসনের সচিবালয়ে শতকরা কত ভাগ বাঙালি ছিল? ওই যে বলছিলাম বাঙালিদের অবস্থা খারাপ ছিল, 19 ভাগ। ঐতিহাসিক আগরতলা মামলার শুনানি কোথায় হয়? ঢাকা ক্যান্টনমেন্টে হয়। ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা সেনানিবাস। এই যে জাহাঙ্গীর গেট আছে মহাখালীর এখানে, এটাতে ঢুকলে ভিতরে গেলে এয়ার হেডকোয়ার্টারের আগে ওই জায়গায় হয়েছিল। তো এই ছিল তোমাদের সাথে আজকের আয়োজন। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। কেমন লাগলো, কতটা উপকার হইল, বা তোমার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এখানে তোমাদের জন্য প্রচুর সহায়ক ভিডিও আছে, সেগুলো নিও। তোমাদের যেভাবে উপকার হয় সেভাবে আমরা করার চেষ্টা করি। আর তোমাদের মতামতগুলো দিও। ভালো থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।